আপনি জানেন কমিশন কাজ করছে। এদিকে বিচারও চলছে। আমরা যেটা দাবি করেছিলাম যে আমরা শেখ হাসিনার যে বিচার, সেই বিচারটাকে আমরা মানি না। নতুন করে বিচারের আ কার্যক্রম প্রক্রিয়া যেটা সেটা শুরু করতে হবে। সেটা শুরু না করে আগের বিচারের সেই রায়কেই বলবৎ রাখার জন্য যেসব কনস্পাইরেসি চলছে সেটার ব্যাপারেও আপনি জানেন। তো গেল প্রায় ১ মাস হলো আমরা এই বিষয় নিয়ে কথা বলি নাই। এই ১ মাসের ভেতরে কি আপডেট বিডিআর এর হত্যাকাণ্ডের বিচার সহ কমিশন এইসব বিষয়গুলো নিয়ে আপনার কাছে যে তথ্য আছে সেটা আমি মনে হয় দর্শকদের আগে একটু জানিয়ে আসতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই, ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্যে। আ আমি সত্যিকার অর্থে বিডিআর এর এই ইস্যুটা নিয়ে আ চিন্তিত এইজন্যে যে কমিশন কাজ করছে, কিন্তু কমিশনের যে বিষয়টার দিকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছি বা অনুরোধ করছি বা আশা করছি, সেটার উপরে এখনো কোনো পদক্ষেপ আইন মন্ত্রণালয় নেয়নি। যে তাদের টার্মস অফ রেফারেন্স এর ২ এর উম্মটাকে স্কোয়াশ করে ওটাকে আ যাদের বিচারে শাস্তি হয়েছে ইতিপূর্বে আবুল কাহার আকন্দের সাজানো তদন্তে এবং শেখ হাসিনার সাজানো কোর্টে যে বিচার হয়েছে সেটাকে পুনর্বিচারের একটা সুযোগ সৃষ্টি করা। পুনর্বিচার বলতে রিভিউ করতে হবে এট লিস্ট। মানে আগের ওই সিস্টেমে ওই সমস্ত রেফারেন্স দিয়ে যে বিচার হয়েছে তার মধ্যে যথেষ্ট গলত বা টেম্পারিং এর আমরা প্রমাণ পাচ্ছি বা শুনছি, সেটা নিশ্চিত করা দরকার। কিন্তু তদন্তটা পুনর রি-ইনভেস্টিগেশন এর ব্যবস্থা হয়েছে নতুন করে কমিশনের মাধ্যমে। সেই পরিপ্রেক্ষিতে ওই বিচারটাকেও একটা রিভিউ করার একটা সুযোগ আ আছে বলে আমি মনে করি। বিশেষ একটা ট্রাইব্যুনালের মাধ্যমে হইতে পারে, বা আমি ঠিক জানি না লয়ার যারা আছেন তারা কিভাবে এটাকে আম আ সঠিকভাবে করার বা বিচারকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নিশ্চিত করার জন্যে অ্যাম এই বিষয়টাকে কিভাবে রিভিউ করতে পারেন। তা সেই হিসেবে আমি আশা করছি যে এট লিস্ট ১ম পদক্ষেপ হিসেবে ২ এর মোটাকে বাদ দেওয়া হবে এবং যারা বিচারাধীন আছে, শাস্তিপ্রাপ্ত আছে, তাদের পেপারস কমপ্লিট আবার একটা নিউট্রাল আম আম আ আ বিচারিক কমিশন বলা যেতে পারে। বিচার বিভাগীয় কমিশন দিয়ে এটা রিভিউ করা উচিত। এখন তদন্ত কমিশন এটা করবে কিনা, যদি না করে তাহলে ওইটা না করলে আমি মনে করি যারা শাস্তি পেয়েছে বিডিআর এর সদস্যরা সঠিক অ উম আম বিচার সম্ভব হবে না। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে সত্যিকার অর্থে যে ১৫২ জনকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে। যদি আমি বলি যে প্রকৃত হত্যাকারীর বিরাট একটা অংশ পালিয়ে গেছে বা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এবং যারা ষড়যন্ত্রকারী তারা এখনো শাস্তির আওতার বাইরে। তাহলে এই ১৫২ জন প্রকৃতই খুন করেছে কিনা সেটা রিভিউ করা উচিত। তাদের হত্যাটা। সেটা অবশ্যই বিচার ব্যবস্থার মাধ্যমে হইতে হবে। সেকেন্ড হচ্ছে যাদের লাইফ টার্ম হয়েছে ১৬১ জনের আম আম বা ১০ বছর হয়েছে ২৫৬ জনের। এই বিষয়গুলো আমি মনে করি রিভিউ হওয়া উচিত। এবং সত্যিকার অর্থে আবুল খায়ের আকন্দের তদন্তটার মধ্যে অনেক রকম গড়বড় ছিল। সে যেমন তোরাবালির ক্ষেত্রে যেটা করেছিল। তোরাবালির আম আ কার্যক্রম তার 161 এর পরিপ্রেক্ষিতে ২য় কোন সাক্ষীকে হাজির করে নাই। যার কারণে তার শাস্তি ১২ বছর দিতে বাধ্য হয়েছে কোর্ট, খুব সম্ভব আমার যতটুকু মনে পড়ে। এবং এর কারণে যে তদন্তকারী প্রসিকিউটর যে ছিল তাকে আদালত সতর্কও করেছিল। তো সুতরাং এটা যদি তরওয়ালের ক্ষেত্রে হয়ে থাকে, আমি মনে করি আরো অনেক সৈনিকের ক্ষেত্রে একই বিষয় হয়েছে এবং একটা হিউজ টাকা-পয়সার লেনদেনের মাধ্যমে এই বিচারটাকে টেম্পারিং করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি সুবিচার নিশ্চিত করতে চাচ্ছি। আমি নিশ্চিত আ সবাইকে এই ধারণা দিতে চাই যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হইতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু প্রকৃত হত্যাকারীকে আ হত্যার দায়বদ্ধ করতে হবে, হত্যার জন্য। আমি ওর বদলি তাকে ছাড় দিয়ে তাকে পালাতে সাহায্য করে অন্য কাউকে তার বদলে ফাঁসি দিয়ে আমি জনগণকে দেখাবো যে আমি বিডিআর হত্যাকাণ্ডে যারা বিডিআর এর সদস্য তাদেরকে ফাঁসি দিয়েছি। আমার মনে হয় এখন আমরা যে সুযোগ পেয়েছি ৫ আগস্টের পরে, এই সুযোগে যদি আমরা সুবিচার নিশ্চিত না করতে পারি তাহলে আবার আমরা
জনগণের কাছে দায়বদ্ধ থেকে যাবে বিচার ব্যবস্থা। সেই পরিপ্রেক্ষিতে যে ডিলেটা হচ্ছে আমি মনে করি এটা সঠিক না। জি। সরকারের আমরা সিদ্ধান্ত আমরা আমরা আইনজীবীর কাছেই শুনে আসি। জি। জনাব অ্যাডভোকেট পারভেজ হুসাইন, আপনাকে আজকে রোজা রেখে আরো ফিট মনে হচ্ছে। তো আমরা আমরা আপনার কাছে শুনে আসি, এই যে বিডিআরদের বিচার কাণ্ড নিয়ে যেই মানে এটাকে আমি তামাশাই বলবো। আমি আজকের শিরোনামটা যেমনটি দিয়েছি যে বিডিআর হত্যার বিচারের নামে তামাশার শেষ কোথায়? এই যে তামাশাটা চলছে, আপনি একজন আইনজীবী হিসাবে কি মনে হয় যে গত ১ মাস আগে যেটার জামিন আদেশ দেওয়ার কথা ছিল বলল যে আজকে বিকেলেই দেওয়া হবে। এরপরে ওই দিনই বলল যে ওকে ৩-৪ দিনের ভেতরে আমরা দিয়ে দিচ্ছি। সেটা বলে তারপরে তারা করল কি, সেটাকে নিয়ে আসলো মার্চের ১৩ তারিখে। সেই ১৩ তারিখ থেকে সেই ১৩ তারিখে না দিয়ে আবার বলল যে রোববার, অর্থাৎ আগামীকালকে সেটার জামিনের আদেশ দেওয়ার কথা। এটা কি স্বাভাবিক ঘটনা, না আপনার মনে হচ্ছে যে এখানে কেউ কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করছে? যে আসলে নামাজ শেষ করে জয়েন করতে একটু দেরি হয়ে গেল, এই জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। দুটো বিষয় একটা হচ্ছে একেবারে স্বাভাবিক আমাদের যে আইনের ধারা, সেটি হচ্ছে এই যে আপনারা জানেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে এক বা একাধিক ব্যক্তি আগ্রহী হয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। রিটে তাদের যে প্রেয়ারটা ছিল, চাওয়াটা ছিল এই যে ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে দুদক পিলখানায়, এই পিলখানার ঘটনায় প্রকৃত কোনো রহস্য উদ্ঘাটিত হয়নি যে কারা এই ঘটনার সাথে দীর্ঘ সময় ধরে, কারণ শুধু ডাল ভাত কর্মসূচির নামে যে বিষয়টিকে চালিয়ে দেওয়া হয়েছে, আসলে বিষয়টি যে তা ছিল না, গোটা জাতি তা জানত। এবং বিস্তারিত শুনানির পরে দুই পক্ষ গভর্নমেন্টকে শুনলেন, পিটিশনার পক্ষকে শুনলেন, মহামান্য হাইকোর্ট একটি আদেশ দিলেন যে আসলে প্রকৃত এই ঘটনার যারা কুশীলব, যারা এই ঘটনার পেছনে ছিলেন, যারা ষড়যন্ত্রকারী, যারা পরিকল্পনা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছেন, এদের একটি বড় অংশ আইনের আওতায় আসেনি। যার কারণে নতুন করে তদন্ত করবার জন্য মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিলেন এবং সেই নির্দেশনার আলোকে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছে, যেটা আপনি জানেন। সঙ্গত কারণে যখন একটি বিষয়ের উপরে পুনঃ তদন্ত, অধিকতর তদন্ত, যে কোনো প্রক্রিয়ায় যখন তদন্ত শুরু হয়, তাহলে এটা দুটো বিষয় এখানে স্পষ্ট। একটি বিষয় হলো যে আগে যে তদন্ত হয়েছিল তার মানে সেই তদন্তটি পরিপূর্ণ ছিল না, সেই তদন্তটি একটি ভুল তদন্ত ছিল। এই বিষয়টি যেমন পরিষ্কার হয়, তেমনি ভাবে ওই তদন্তের ফলে যে রিপোর্ট আসলো, পুলিশ 173 তে যে রিপোর্ট পেশ করলো, চার্জশিট দিল এবং সেই চার্জশিটের ভিত্তিতে যে রায় হলো, তার মানে এই সব ছিল ভুলে ভরা এবং একটি বড় অংশকে এড়িয়ে এই রায়টি হলো। সঙ্গত কারণে আইনের দুনিয়াব্যাপী এটি হচ্ছে বিধান যে নতুন যে তদন্ত হচ্ছে, এই নতুন তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ওই ভুল তদন্তের মাধ্যমে, ওই ভুল রায়ের মাধ্যমে যারা কনভিক্টেড হয়েছেন তাদেরকে এই তদন্ত রিপোর্টটি না আসা পর্যন্ত ছেড়ে দেওয়া হবে। এটা হচ্ছে দুনিয়ার স্বতঃসিদ্ধ একটি প্রথা, একটি বিধান, গোটা দুনিয়াতে এটি চলন। আমরা এই জায়গাটা এসে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এই যে তদন্ত চলছে, একই সাথে বিচারও চলছে। এই বিচার ব্যবস্থাটা সঙ্গত কারণেই, যেহেতু এই বিচারটা চলছে কিসের ভিত্তিতে? ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে। যেহেতু ওই তদন্ত রিপোর্টটি মহামান্য হাইকোর্টের কাছে গ্রহণযোগ্য হলো না এবং সরকারও বিশ্বাস করলেন যে আসলে ওই সময় প্রকৃত কোনো তদন্ত হয়নি, তাইলে সেই তদন্তের উপরে ভিত্তি করে নতুন কোনো বিচার চলবার কথা না, যেটা চলছে এটি একটি ভুল বিচার চলছে বলে আমরা মনে করি। দ্বিতীয় যে বিষয়টি আপনারা খুব খেয়াল করে দেখবেন, এই আবুল কাহার আখন্দের কথা একটু আগে মান্যবর একজন আলোচক বললেন যে তিনি যখন হত্যা মামলায় অভিযুক্ত করে ৮৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দিলেন, তখন উনি একটি কথা বললেন, একেবারে স্পেসিফিক ভাবে বললেন তদন্ত রিপোর্টে, যে ১৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে অভিযোগ পাওয়া যাচ্ছে, ওই ১৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আলাদা চার্জশিট দেওয়া হবে। তার মানে দীর্ঘ তদন্তের ফলে তার তথাকথিত সেই যে তদন্ত আবুল কাহার আখন্দের, সেখানে এটি পরিষ্কার হলো যে কেবলমাত্র ১৭ জন বিস্ফোরকে অভিযোগে অভিযুক্ত। কিন্তু আমরা কি দেখলাম? দুনিয়ার সব ব্যত্যয় ঘটিয়ে আমাদের এদেশে বড় বড় যে মামলাগুলো হয়েছে, সেটা ঘুষাবাদ, গ্র্যান্ড হামলা বলি, 7 মার্ডার বলি, সবগুলো মার্ডার, এই সবগুলো মামলাতে যখন একটি এফআইআর থেকে একাধিক চার্জশিট হয়, স্প্লিট হয়, এই চার্জশিটে আলাদা আলাদা আসামি হয়, আলাদা
কিন্তু সবগুলোর বিচার প্রক্রিয়া একসাথে চলে। এক সাক্ষী যখন এক মামলায় সাক্ষ্য শেষ করলেন, পরবর্তীতে আবার শপথ নিয়ে ওই মামলায় উনি এইটাই বলেন যে আগে যে মামলায় যা সাক্ষ্য দিলাম একই সাক্ষ্য এখানে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু আমরা এই মামলার ক্ষেত্রে, বিরিয়ার মামলার ক্ষেত্রে, পিলখানার মামলায় দেখলাম যে আগে যারা সাক্ষ্য দিলেন হত্যা মামলা থেকে বিনা কারণে হঠাৎ করে এই বিস্ফোরক মামলাটাকে আলাদা করা হইলো, এটিকে স্থগিত করে দেওয়া হইলো। হত্যা মামলাটি পরিপূর্ণভাবে শেষ হইল। সেই শেষে একটি বড় অংশ খালাস করে আপনারা দেখবেন। এরপরে আপিল হইলো, আপিলে একটি বড় অংশ, সব মিলে এই সংখ্যাটা হচ্ছে কম বেশি হতে পারে 278 জন। তাহলে ওই কথিত রায়ে, একটি ভুল রায়ের মাধ্যমে যারা মৃত্যুদণ্ড পেলেন তারা যেমন 17 বছর জেল খাটলেন, যারা যাবজ্জীবন পেলেন তারা যেমন জেল খাটলেন, যারা খালাস হইলেন তাদেরকেও খালাস হওয়া মানে কি, তাদেরকে ছেড়ে দেবে, ফ্রি করে দেবে। ওই 17 জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা হওয়ার কথা ছিল, সেই মামলাটি হলো এই 857 জনের বিরুদ্ধে আবার বিস্ফোরক মামলাটি চালু করলো। তার মানে বিস্ফোরক মামলায় এরা চার্জশিটভুক্ত হওয়ার কারণে এরা আর কেউ বেরোতে পারলো না। এটি হচ্ছে দ্বিতীয় তামাশা, দ্বিতীয় অবিচার এই বিডিআর সদস্যদের উপরে। সবশেষ যে অবস্থাটি আজকে আমাদের শ্রদ্ধাভাজন সঞ্চালক যে কথাটি বললেন যে বিচারের নামে কি হচ্ছে এখন, আমরা শুরুতেই বলেছি যে যেহেতু একটি তদন্ত চলছে, সঙ্গত কারণে এটা হতো ন্যায়সঙ্গত যে যদি আর কোনো বিচার প্রক্রিয়া ওই তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত না হতো, এটা যদি স্থগিত থাকতো, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিচার, ন্যায় বিচার। কিন্তু সেটা না করে 1100-র উপরে সাক্ষী হচ্ছে এই বিস্ফোরক মামলায়, সেখানে 287তম সাক্ষী সাক্ষ্য গ্রহণ হয়েছে। সঙ্গত কারণে আমরা যে বিষয়টা সবচেয়ে অরিট, কারণ একজন এই মামলার একজন আইনজীবী হিসেবে আমাদেরকে খুব সতর্ক করে কথা বলতে হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে অরিট সেটা হলো এই কোর্টের জুরিসডিকশনে যেটুকু আছে সেটুকু সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা যেমন দেখবার বিষয় আছে, আমরা ওই ধারাবাহিকতা থেকে এখনো বের হয়ে আসতে পারছি কিনা সেটাও দেখবার বিষয় আছে। এই জন্য বললাম যে 178 জনকে খালাসপ্রাপ্ত ওই এটা সবচেয়ে ভালো হতো, এটা যৌক্তিক হতো যে ওই 278 জন যারা খালাসপ্রাপ্ত ছিলেন ট্রায়াল কোর্ট থেকে এবং অ্যাজ ওয়েল এজ হাইকোর্ট থেকে, তাদের সবাইকে একটি অর্ডারে ফ্রি করে দেওয়া। সেটি ক্লারিক্যাল মিস্টেক বা অন্য যে কোনো কারণে মিস্টেকের কারণে হয়নি। আমরা আশা করেছিলাম যে অন্তত এই তারিখে এই অবশিষ্ট 100 জন, এবং একই সাথে আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড যেমন একটি সংখ্যা হয়েছে, এর পাশাপাশি একটি বড় অংশ যাদের কনভিকশন হচ্ছে নট মোর দেন 10 ইয়ার্স, কেউ 7 ইয়ার্স, কেউ 3 ইয়ার্স, কেউ 1 ইয়ার্স, ইভেন দো যাদেরকে বিস্ফোরক মামলা, বিস্ফোরক চার্জশিটে নতুন করে এনেছে, তারাও ওই রায় হওয়ার পর থেকে এই দীর্ঘ সময় ধরে হত্যা মামলা ছিলেন না এমন 6 জন ব্যক্তি আছেন যাদেরকে বিস্ফোরক মামলায় নিয়ে আসা হয়েছে, তারাও বিনা বিচারে এই দীর্ঘ সময় ধরে জেল খাটছে। তাহলে এটা হতো, বা এটা আমরা আশা করছি যে এই নিয়ে বিচারটা অন্তত এখন হবে এই পরিবর্তিত পরিস্থিতিতে এবং তদন্ত চলমান অবস্থায় অন্তত এটুকুনো হবে যে 278 জনের মধ্যে খালাসপ্রাপ্তের মধ্যে 128 জনকে ফ্রি করে দিয়েছে, বাকি 100 জন ফ্রি হবে, এটা আমরা আশা করছি। একই সাথে যাদের কনভিকশন 1 বছর, 3 বছর, 7 বছর বা 10 বছর, যেটা অলরেডি সার্ভ আউট হয়ে গেছে, যেটা খাটা হয়ে গেছে, যারা হত্যা মামলায় ছিলেনই না, বিস্ফোরক মামলায় আছেন, অন্তত আমরা আশা করছি আগামীকালকের আদেশে যাদের সার্ভ আউট হয়েছে এবং অবশিষ্ট খালাসপ্রাপ্ত যে 100 জন আছেন, এরা সবাই জামিন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এরা জামিন পাচ্ছেন না কেন? এই বিষয়টি বলবার ক্ষমতা আমি রাখি না, এই বিষয়ে নিশ্চয়ই প্রাজ্ঞ দুজন আলোচক আছেন, তারা বলবেন। আমি শুধু এটুকু বলছি যে ওই আমলে 5ই আগস্টের আগে ন্যায় বিচার যেমন শুরুর পরাহত ছিল, 5ই আগস্টের পরে একটুখানি ডোর ওপেন হয়েছে, একটুখানি ব্রেথিং স্পেস আমরা পেয়েছি, কিন্তু সেটা কন্টিনিউ করবে কোনো ষড়যন্ত্রের কারণে। আমি আবার এই কথাটাকে রিপিট করছি, 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট হওয়ার কথা ছিল বিস্ফোরক মামলায়, সেখানে 857, সংখ্যাটা কম বেশি হতে পারে, এত জনকে অভিযুক্ত করেছে। কেন করেছে? এরা যাতে বের না হতে পারে, কারণ এই যদি যারা খালাসপ্রাপ্ত ছিল এই সংখ্যাটা যদি বের হয়ে যেত, 25-26 ফেব্রুয়ারির ঘটনার অনেক কিছু বের হয়ে যেত, হতে পারে সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য এদেরকে একটি ভিন্ন ফরম্যাটে আটকে রাখা হচ্ছে। যেহেতু পরিবর্তিত পরিস্থিতি থেকে আমরা জনগণের দ্বারা উত্তরণ ঘটেছে, এই উত্তরণ পূর্ব এই সময়ে আমরা আশা করছি পরিপূর্ণ খালাসপ্রাপ্ত এবং একইভাবে যাদের সার্ভ আউট হয়েছে
অন্তত এই আদালতের যেটুকু জুরিসডিকশন আছে এই জুরিসডিকশনকে আমলে নিয়ে আমরা আশা করছি আগামীকালকের আদেশে সেটার প্রতিফলন করবে। সরি, জনাব কর্নেল জগলুল আহসান, আপনার কাছে যাব। আশা করি আপনাকে আমরা এখন শুনতে পারবো। জি, জগলুল আহসান। শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনছি। থ্যাংক ইউ। আমার মনে হয় জগলুল আহসানকে আজকে সংযুক্ত করা কিছুটা কঠিন হবে। তো আমরা একটু বলে আমি রাখি যে প্রশ্নটা শুনতে পাই। আচ্ছা আচ্ছা, আপনাকে আপনাকে দিয়ে শুরু ই না করি না, আমি। সংযুক্ত হয়েছি তো আপনি প্রশ্নটা করলে আমি উত্তর দিতে পারবো। প্রশ্নটা আমি সম্ভবত মিস করেছি। না, আপনাকে প্রশ্ন করাই হয় নাই, কারণ আমি আপনাকে আসলে পাচ্ছি কিনা সেটাই বুঝতে পারছিলাম না। আপনি বোধহয় আমাদের কথা একটু পরে শুনছেন, আপনারটা আমরা একটু পরে শুনছি। যাই হোক, আমি বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনায় আপনি একজন ভুক্তভোগী। আপনাকে নানানভাবে হয়রানি করা হয়েছে। তো আপনার অভিজ্ঞতা কি, আমরা যেহেতু আজকে কথা বলছেন, তো আমি আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাটা বাংলাদেশের মানুষকে একটু জানাইতে চাই যে পিলখানার হত্যাকাণ্ডের পরপর আপনাদের সেনাবাহিনীর অফিসারদের উপরে কারা নানানভাবে হয়রানি নির্যাতন করেছে সেটা একটু বলবেন। কারণ আমরা দেখছি এখন বিচার করা হচ্ছে শুধুই বিডিআর জওয়ানদের, তারাই সবকিছু, সব পাপের সাথে তারাই জড়িত, আর কেউ কিছু করেন নাই। তাহলে আপনাদেরকে এই নির্যাতনগুলো কারা করেছিল এবং আপনার উপরে কি কি নির্যাতন হয়েছে সেটার একটু বর্ণনা শুনতে চাই স্যার। রাইট, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং ধন্যবাদ আপনার এই শোর সকল দর্শককে। তো যে প্রশ্নটি করেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ এবং সেটা সরাসরি আমার কিছু অভিজ্ঞতার সাথে রিলেটেড, সেটা আপনি জানেন। তো বিজিবির বা বিডিআর এর এই হত্যাকাণ্ডের যে রায় বা সাধারণ সৈনিকদের যে বিচার, সেটার ব্যাপারে আমি খুব বেশি ইন্টারেস্টেড না। অবশ্যই যারা খুন করেছে, যারা সরাসরি হত্যার সাথে জড়িত ছিল, তাদের শাস্তি হওয়া উচিত। বাট এই টোটাল গ্যামারটা যে প্ল্যান বা যে বিগার জিও স্ট্র্যাটেজিক কন্ডিশন বা জিও স্ট্র্যাটেজিক ফ্যাক্টরের আন্ডারে হয়েছে, সে এবং সেই ফ্যাক্টরের সাথে আমাদের দেশীয় সেনাবাহিনী এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা জড়িত ছিল, তাদের বিচারটার ব্যাপারে আমি বেশি উৎসাহী। তারা হলে হয়তোবা আমি তাদের বিচারটা হলে হয়তোবা আমি অন্তর থেকে মনে করতাম যে উই হ্যাভ গট দ্য জাস্টিস। তো এই ব্যাপারটা বলতে গেলে প্রথমে আমি দুটো কথা বলবো যে কিভাবে হয়েছে ব্যাপারটা। আপনাকে নিও কলোনিয়ালিজম এবং ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার, এই দুটো সম্পর্কে একটু আমাকে অ্যালাউ করতে হবে 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য। আমার সিনিয়র অফিসার হাসান আজিজ স্যার এবং আরেকজন রয়েছেন, তারা এই ব্যাপারে ভালো জানেন। তো আমি বলছি যে কলোনিয়ালিজম যুগে আপনি একটা দেশ থেকে যখন আপনার স্বার্থ বা আপনার উদ্দেশ্য আদায় করবেন, উদ্দেশ্য ইমপ্রেস করবেন বা স্বার্থ আদায় করবেন, তখন রবার্ট ক্লাইভের মতো আপনি জাহাজে করে যে দখল করে নিতেন এবং সেই দেশের জনগণ মেনে নিত। বাট কলোনিয়ালিজম যখন ফল হয়ে গেল, তখন এই নিও কলোনিয়ালিজম আসলো। ধরেন যে আমাদের পার্শ্ববর্তী একটি শক্তিশালী দেশ, সে যদি মনে করে যে আমার দেশকে সে তার উইলটা আমার দেশের উপর ইম্পোজ করবে বা এখান থেকে তার যত স্বার্থ আছে সেগুলো আদায় করে নিয়ে যাবে, তাহলে কিন্তু সে আগের মতো এসে সরাসরি ঢুকে যেতে পারবে না। তাকে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। সিচুয়েশন ক্রিয়েট করে তাকে দেখাতে হবে যে আমি এই কারণে সেখানে গিয়েছি। যেমন অনেক সময় ওই ইরাকে ঢুকেছিল যে ওপেন অফ মাস ডিস্ট্রাকশন, এবং আফগানিস্তানে ঢুকা হয়েছিল যে টেরোরিজম মানে ইয়ে করার জন্য, আপনি নির্মূল করার জন্য। এই ধরনের একটা রিজন দেখাতে হবে। তো এখানে যেটা ছিল উদ্দেশ্য, শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে এখানে 30 বছর বা 40 বছর আপনার ক্ষমতায় রাখতে হবে, তাদের জিও স্ট্র্যাটেজিক যে উদ্দেশ্যগুলো আছে, যে স্বার্থগুলো আছে, সেই স্বার্থগুলো আদায়ের জন্য। তো এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। সিচুয়েশন ক্রিয়েট করার জন্য যে পদ্ধতি ফলো করা হয়, সেটাকে বলা হয় আধুনিক যুগে, সেটাকে বলা হয় ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার। একটু বলছি, প্রথম জেনারেশন ওয়ারফেয়ার ছিল ওই বল্লম আর মেকানিক্যাল ফোর্স যেগুলো ছিল, বল্লম, তীর, ধনুক, এগুলো নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জেনারেশন ওয়ারফেয়ার ছিল আপনার কেমিক্যাল গান পাউডার আবিষ্কারের ফলে ট্রেঞ্চ ওয়ারফেয়ার শুরু হলো যখন। এবং থার্ড
জেনারেশন ওয়ারফেয়ার ছিল আপনার মোবাইল ওয়ারফেয়ার, ট্যাঙ্ক, এয়ারল্যান্ড ব্যাটেল, এগুলো যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিউক্লিয়ার অ্যাটাকের পরে শেষ হয়েছে। এরপরে হলো কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারে দেখেন ইউএসএ এবং রাশিয়ার মধ্যে ইউএস আর্মি অ্যান্ড রাশিয়ান আর্মি কিন্তু ফাইট করেনি, ফাইট করেছে কেজিবি এবং সিআই। কিভাবে রাশিয়াকে ব্রেক করেছে? রাশিয়ার ভিতরে যে ইন্টারনাল অসন্তোষ ছিল সেটাকে পেরেস্ট্রোইকা এন্ড গ্লাসনোস্ট নামে একটা মতবাদ ঢুকিয়ে দিয়ে তাদের যে মুক্তবাজার অর্থনীতির প্রতি তাদের জনগণের যে একটা আকর্ষণ ছিল সেগুলোকে উস্কে দিয়ে ইন্টারনালি ব্রেক করে দেওয়া। সো এই জেনারেশনের ওয়ারফেয়ারটা ইন্ডিয়া গত 16 বছর আমাদের উপরে চালিয়েছে ওই সিচুয়েশনে নিয়ে যাওয়ার জন্য, যাতে তারা এখানে ভেতরে তাদের সোলজার বা তাদের ডিভিশনকে ঢুকাতে পারে। এখন এটা কিভাবে করতে চেয়েছে? শেখ হাসিনা সরকারকে 40 বছর যদি আপনি রাখতে চান তাহলে আপনি সব এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ারকে ধ্বংস করতে হবে। দ্যাট ইজ দ্য ট্যাকটিক্স অফ দ্য ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার। এটাতে সোলজার অ্যান্ড সোলজার, আর্মি অ্যান্ড আর্মি ফাইট করে না, ফাইট করে ইন্টেলিজেন্স, এবং ইন্টেলিজেন্স সেটাই করেছে এখানে। দেখেন পলিটিক্সকে ধ্বংস করা হয়েছে। আপনি প্রধান বিরোধী দলের আমাদের মাননীয় নেত্রীকে আপনি জেলে এবং তারেক জিয়া সাহেবকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। জামাতকে ধ্বংস করতে হবে, জামাতের লিডারশিপকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিরোধী দল ছিল যারা ক্রমান্বয়ে শক্তিশালী পরবর্তী পর্যায়ে, জাতীয় পার্টি। তো এরশাদ সাহেবকে যদি আওয়ামী সরকারের পক্ষে থাকে তাহলে এনভয়, আর না থাকলে ওই আপনার মঞ্জুর হত্যা মামলাকে উস্কে দেওয়া। তো এইভাবে প্রধান বিরোধী দলগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে বাকিগুলোকে রাখা হয়েছে যাতে পার্লামেন্টে একটা বিরোধী দল দাঁড় করা যায়। পলিটিক্স ডেস্ট্রয়। এরপরে আসেন আর্মি। আর্মিকে ডেস্ট্রয় করতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার। সো প্রথম পর্যায়ে এই বিজিবির 57 জন অফিসারকে মেরে একটা শক অ্যান্ড অ ইফেক্ট দেওয়া। তারপরে আসছে আপনি ওই 5 জন ক্যাপ্টেন যাদেরকে আপনি বোমাবাস্ট এবং বিভিন্ন জনকে আয়না ঘরে গুম খুম করে এগুলো করে নিয়ন্ত্রণে রাখা, একটা ফিয়ার ঢুকিয়ে দেওয়া। এবং লাস্ট এলিমেন্টটা ছিল হচ্ছে আমাদের আমি সহ 64 জন অফিসারকে একটা পরিকল্পিত মিথ্যা কু সাজিয়ে এদেরকে বিভিন্ন মেয়াদে পানিশমেন্ট দেওয়া। যেমন আমাকে 1 বছরের সিনিয়রিটি নিয়ে নেওয়া হয়েছিল এবং রিপ্রিমান্ড করা হয়েছিল। সাইদ ইরশাদ স্যার আছেন, আমার কোর্সমেট সারোয়ার আছেন, এরকম 64 জন অফিসার আছেন যারা কোনোদিনও রয়ের আধিপত্য আমরা মেনে নিতাম না। ইন্ডিয়ার আধিপত্য বাংলাদেশ আর্মিতে থাকবে কেন সেটা আমরা মেনে নিতাম না। আমাকে কোর্ট মার্শাল এই কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ইন্ডিয়ার উপরে এত রাগ কেন, বা ইন্ডিয়ান আর্মির উপরে এত রাগ কেন। তো যেটা বললাম যে আমাদের মোটো ছিল উই উইল নট ডু পলিটিক্স এন্ড উইল নট অ্যালাউ দ্য পলিটিশিয়ান টু ডু পলিটিক্স ইন দ্য আর্মি। এইটাই ছিল আমাদের স্ট্যান্ড। আমরা যদি এই স্ট্যান্ড নিয়ে থাকতাম তাহলে হয়তো শেখ হাসিনাকে 30 বছর বা 40 বছর ক্ষমতা রাখা বা 16 বছর যেটা রেখেছে সেটা হয়তো আরো ডিফিকাল্ট হতো। এই জন্য 3টা ধাপে, প্রথমে বিডিআর কিলিং, তারপরে আরো কিছু অফিসারকে বিভিন্নভাবে বোমা হামলা গুনগুন করে করা, এবং লাস্টে একটা কু সাজিয়ে 64 জন অফিসার। একটা কু করতে 64 জন অফিসার লাগে না। আমার সিনিয়র অফিসার এখানে আছেন, তারা হয়তো আমার সাথে একমত হবেন। কেন এই 64 জন অফিসার? যারা বিভিন্ন ফর্মে প্রতিবাদ করেছিল। আমি, সাইদ ইরশাদ স্যার, মেজর রাকিব এন্ড মেজর জাকির, আমরা 4 জন 26শে ফেব্রুয়ারি সাভার থেকে পিলখানায় মুভ করতে চেয়েছিলাম। ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা বঙ্গভবনে মুভ করতে যাইনি, পিলখানায় মুভ করতে যাচ্ছে। আমাকে কুর সাথে জড়াতে পারে না এই ঘটনার কারণে। এই জন্য একটা কু সাজাতে হয়েছে, যেটা মেজর জিয়াকে দিয়ে। আমি মেজর জিয়ার স্পিরিটকে রেসপেক্ট করি, বাট সে কি এটা বুঝতে পেরেছিল না ট্র্যাপড হয়েছিল? ওই মিস্টার স্টার্ক যিনি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন তার সাথে আমার 10 মিনিট তর্কাতর্কি হয়েছিল। উনার ওখান থেকে বের হয়ে আমার সিভিল ফ্রেন্ড সাথে ছিল, তাকে আমি বলেছিলাম হি ইজ এ স্পাইওয়ার অফ। আমি আপনাকে প্রমাণ করে দেবো এরপরে যে সে রয়ের এজেন্ট হিসাবেই এই এতজন 4-5 জন রিটায়ার্ড অফিসারকে নিয়ে একটা কু সাজিয়ে আমাদেরকে শুধু টাচ করেছে। যেমন আমার আর সাইদ ইরশাদ স্যারের কাছে চিটাগাঙ্গে বিমানের টিকিট নিয়ে আসছিল, কারণ আমরা দুজন খুব ইম্পর্টেন্ট টার্গেট ছিলাম সে কারণে হয়তো। তো যেটা হয়েছে যে এইভাবে কু সাজিয়ে আমাদেরকে এবং এরপরে কিন্তু আর কোনো অর্গানাইজড বা কোনো বলিষ্ঠ প্রতিবাদ আর্মি থেকে হয়নি। এইভাবে আর্মিকে নিউট্রালাইজ করা হয়েছে। ইকোনমি, এডুকেশন ওগুলা বাদ দিলাম। সো একটা দেশের অল এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার যখন আপনি ডিস্ট্রয় করে দিবেন অ্যাজ এ পার্ট অফ দ্য ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার, তখন সেখানে আপনি যা চাইবেন তাই করতে পারবেন।
তারা তাই করেছে। শেখ হাসিনাকে 16 বছরে ক্ষমতায় রেখেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, তাদের ট্রানজিট বলেন, তাদের যে সমস্ত সুবিধা এখানে পাওয়ার দরকার ছিল সবগুলো নিয়ে গিয়েছে। এবং 30 বছর যদি রাখতে পারতো তাহলে তো ওই তাদের একটা ডিভিশন বা তাদের একটা সেনাবাহিনীর একটা অংশ এখানে অবস্থান নিত, অথবা আলটিমেটলি তারা সিকিমের যে অবস্থা করেছিল সেই প্ল্যানের দিকে যাচ্ছিল। সো এই যে সেনাবাহিনীতে বিজিবি হত্যা কিলিং এর মধ্যে বিজিবি কিলিংটা হচ্ছে এই বিগার পার্ট অফ এ গেম। তো এইখানে সাধারণ বিজিবি সোলজাররা যারা ডাইরেক্ট ফায়ার করেছে বা কিল করেছে অবশ্যই তারা অপরাধী, বাট যারা বিভিন্ন চক্রান্তে যাদের দেখানো হচ্ছে বিভিন্ন মেয়াদে যে এরা চক্রান্তের সাথে জড়িত, আসল চক্রান্তে যারা জড়িত তারা কোথায়, তাদের বিচার হওয়া উচিত। এবং একটা আশ্চর্যজনক ব্যাপার দেখেন, আমি যেদিন কোর্ট মার্শাল ডাকা হয় যেদিন যাই, জেনারেল মইনুল এবং জেনারেল মাসুদ রাজ্জাক স্যার সেখানে ছিলেন। তো আমি দেখলাম যে তারা সংবাদ সম্মেলন করছেন যে মৌলবাদী অফিসারদের পরিকল্পনায় একটি অভ্যুত্থানকে তারা নস্যাৎ করে দিয়েছে। তো আমি স্যারকে বললাম যে স্যার এম আই মৌলবাদী? আমার লাইফস্টাইল এবং কোনোদিন হু উইল বিলিভ ইন দ্য আর্মি যে আমি মৌলবাদী, আপনারা এইভাবে আমাকে এখানে নিয়ে আসছেন। তো যাই হোক, সেটা দুঃখের কথা। উনি বললেন যে তুমি পালাও নাই, আমি খুব খুশি হয়েছি। আমি বললাম আমি পালাবো কেন স্যার? তো হোল নেশন জানে এখন যে জেনারেল মইনুল স্যার, আমি তার জন্য দোয়া করি তার ভালো হোক, উনি পালাতে যে ধরা গিয়েছেন। দিস ইজ দ্য রিভেঞ্জ অফ দ্য নেচার। তো যে কথাটা বলবো আর কি, যে বিজিবির এই ঘটনার সাধারণ সৈনিকদের বিচারের চেয়ে যারা এই প্ল্যান করেছে আমাদের দেশের সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, যারা ইন্ডিয়ান র এর পরিকল্পনা সাপেক্ষে পরিকল্পনার সহযোগী হয়ে যারা এই জিনিসগুলো করেছে তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচারটা ওই সাধারণ সৈনিকদের চেয়ে বিচার হওয়াটা খুবই জরুরি। তো আমি এখানে আপনার প্রশ্নের উত্তরটা দিব। আর আমি কিভাবে এফেক্ট হয়েছে সেগুলো তো আমার চেয়ে আরো যারা সার্ভিসে আছে বা আমার জুনিয়ররা যারা আছে, যারা এখনো প্রমোশন পায়নি বা আটকে আছে, আমাদের তো চাওয়ার কিছু নেই। তাদের যেন এই সরকার বা পরবর্তী সরকার তাদের যে প্রমোশন আটকে রাখা হয়েছে, তারা যে সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সাফারিং গুলো যেন তারা আর না ফেস করে এবং তারা যেন এর থেকে মুক্তি পায়, সেটাই আশা করব। আর আমি একটা কথা বলেছিলাম যে মিস্টার ইশতাক যিনি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন, মেজর জিয়া সহ যিনি কুয়ের পরিকল্পনা করেছিলেন, একটা কথা বলি, আমার সিনিয়র অফিসারও এখানে আছেন, স্যার আছেন, যে ইট ওয়াজ এ স্টিং অপারেশন, এ নিখুঁত স্টিং অপারেশন। এবং স্টিং অপারেশনের পরে আমি পরে এটা নিয়ে পড়াশোনা করেছি। বাংলাদেশ আর্মির কোন অফিসার স্টিং অপারেশন সম্পর্কে জানে? কোনো ট্রেনিং আমাদের কাউকে শেখানো হয় না। মিস্টার ইশতাক উনি একজন সিভিলিয়ান, উনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেট, এবং উনি আমি যতদূর বুঝেছি যে উনি র কানেক্টেড এবং র প্ল্যান নিয়ে এসে উনি সেনাবাহিনীতে ক্লিনজিং অপারেশনটা করেছেন। তো উনিও এটা জানার কথা না, বাট ইন্ডিয়ান আর্মিতে রকে স্টিং অপারেশনের উপরে ট্রেনিং দেওয়া হয়। এখানে তো অটোমেটিক্যালি একটা প্রুভ হয়ে যাচ্ছে। আমিও স্টিং অপারেশন জানি না, মেজর জিয়া যিনি কোঅর্ডিনেশন করছিলেন তিনিও জানেন না, এহসান ইউসুফও জানেন না, মিস্টার ইশতাকও জানেন না। ইট ইজ অনলি নোন বাই দ্য ইন্ডিয়ান মিলিটারি অফিসার্স হু সার্ভস ইন র অ্যান্ড রয়্যাল ইন্টেলিজেন্স এলিমেন্টস বা ইন্টেলিজেন্স পার্সোনালিটি। তাহলে বাংলাদেশের মতো একটা দেশে একটা সেনাবাহিনীতে একটা নিখুঁত স্টিং অপারেশন পরিচালনা করে চলে গেল, এবং সাকসেসফুল ভাবে বলবো, তাদের উদ্দেশ্য যেহেতু ছিল 64 জন অফিসারকে জড়িত দেখে শাস্তির আওতায় নিয়ে আসা, তো এটা সাকসেসফুল অপারেশন। এটা আমরা কেউই জানি না, স্যারও জানেন যে আমরা কেউই স্টিং অপারেশন সম্পর্কে পড়ি না, আমাদের কোনো ইন্টেলিজেন্স কোর্সেও এটা পড়ানো হয় না, এটা ইন্ডিয়াতে পড়ানো হয়, ইন্ডিয়ান রকে শেখানো হয়, ইন্ডিয়ান আর্মির ইন্টেলিজেন্স কোর্সে এটা শেখানো হয়। আরেকটা প্রমাণ দেই, ডিসেম্বরের 16 তারিখে এহসান ইউসুফ যিনি ওই তথাকথিত কুয়ের কোঅর্ডিনেটর ছিলেন, উনি ডিসেম্বরের 17 বা 18 তারিখে উনি পরিকল্পনা লিকটা হয়ে যাওয়ার পর উনি কাস্টডিতে যান এবং 18 তারিখে সমস্ত পরিকল্পনা জেনে যাওয়া হয়। তারপরে মিস্টার ইশরাক 3 জানুয়ারিতে কিভাবে উনি এয়ারপোর্টে বের হয়ে যান, কে তাকে এই যাওয়ার অনুমতি দিল বা সুযোগ করে দিল, এটা জাতি জানা উচিত।
যদি 19 তারিখে সমস্ত তথ্য থাকে, এহসান ইউসুফের ল্যাপটপ সহ ধরা পড়েছে, যেখানে মিস্টার ইশতাক প্রেসিডেন্ট, আর উনি 3 তারিখে চলে গেলেন, আর আমরা 64 জন অফিসার বিভিন্ন মেয়াদে পানিশমেন্ট খেলাম। শেখ হাসিনা সরকার বা আওয়ামী সরকার একটা বারও তাকে দেশে আনার জন্য কোনো ব্যবস্থা বা কোনো চিঠিপত্র বা ইন্টারপোল বা কোথাও কোনো ব্যবস্থা নিলেন না। কেন নিলেন না? বিকজ হি ওয়াজ পার্ট অফ দ্যাট। এবং আওয়ামী সরকার এবং এই মিস্টার ইশরাক এদের যোগ সাজসে এবং সেনাবাহিনীর কিছু অফিসার যারা এই আওয়ামী দুর্বৃত্ত অপশাসনকে যারা সাপোর্ট করতেন, তারা এটা করেছেন এবং সেনাবাহিনীর প্রভূত ক্ষতি সাধন করেছেন। এই 64 জন অফিসার যারা আপরাইট ছিল, যারা প্রতিবাদ করতে এবং যারা কোনো প্রমোশন বা পদোন্নতির জন্য বিক্রি হতে চায়নি, তাদেরকে সরিয়ে দেওয়া বা তাদেরকে থামিয়ে দেওয়া। তো এই এর ইনভলভমেন্ট আমি বলে দিলাম। এবং অনেক আগে থেকেই চায় না যে বিজিবিতে বাংলাদেশ আর্মি অফিসাররা যাক। এটাও একটা বড় কারণ। এটার কারণটা কি? আপনি যদি দেখেন যে বিডিআর এর যে বা বিজিবির যে কালচার, অর্গানাইজেশনাল কালচার, সেটা একটু অফেন্সিভ ইন কম্পারিজন টু বিএসএফ। কেন? কারণ এটা ট্রেন, অর্গানাইজড অ্যান্ড অ্যাডমিনিস্টার অ্যান্ড কমান্ডেড বাই আর্মি অফিসার্স। এখন ভারত যদি বা ইন্ডিয়া যদি চিন্তা করে বাংলাদেশে কোনো লাইকলি অফেন্সিভ বা বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, তাহলে বাংলাদেশের এগেনস্টে তারা কয়টা ডিভিশন পুল করতে পারে? বা তারা পাকিস্তান বর্ডার থেকে ডিভিশন আনতে পারে না, চায়না বর্ডার থেকে আনতে পারে না, 7 সিস্টার থেকে তুলতে পারে না। সো আমাদের 10টা ডিভিশনের এগেনস্টে তাদের 30টা ডিভিশন লাগে, বাট সেখানে 17টা ডিভিশন তারা মাত্র মাস্টার করতে পারে। বিকজ যে সেক্টর গুলো বললাম সেখান থেকে সব ডিভিশন তুলতে পারবে না। সেখানে বিজিবি যদি একটা সেকেন্ড লাইন সিমিলার আর্মি টাইপ ফোর্স হয়ে যায়, তাহলে তো এটা তাদের জন্য আরো ডেঞ্জারাস একটা ব্যাপার। সো তারা অনেক আগে থেকেই চায় না যে বিজিবিতে মিলিটারি অফিসার থাকুক। এই প্রয়োজনীয়তার সাথে আর্মিকে একটা ধ্বংস করা বা আর্মিকে একটা নাজুক পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রয়োজনীয়তা ছিল, সেটা ছিল শেখ হাসিনা সরকার বা আওয়ামী সরকারকে 30 বছর বা তার চেয়ে দীর্ঘমেয়াদী সময়ের জন্য ক্ষমতায় রাখা। তার জন্য আর্মি থেকে যাতে অর্গানাইজড কোনো প্রতিবাদ না হয়, এটাকে ধাপে ধাপে 3টা ধাপে ধ্বংস করা হয়েছে। এবং শেষ ধাপে ছিলাম আমরা। আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমার অভিজ্ঞতা, সংক্ষেপে আমি বললাম। ভেতরে যদি ঢুকেন আরো 1 বাই 1 আমি বলে দিতে পারবো যে হাউ ইট ওয়াজ প্ল্যান এবং কিভাবে এটা ইনশাআল্লাহ কর্নেল জগলুল হাসান, আমরা বিস্তারিত আরো হয়তো শোনার সুযোগ পাবো আরেকদিন। জনাব ব্রিগেডিয়ার হাসান নাসের স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যেটা খুব সংক্ষিপ্ত করে শুনবো, সেটা হচ্ছে যে কর্নেল জগলুল হাসান যে কথাটা বলছিলেন যে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন, কোর্ট মার্শাল থেকে শুরু করে যা যা হয়েছে তার উপরে এই সব টর্চারের সাথেই সেনাবাহিনী জড়িত ছিল। তার মানে যদি ধরেও নেই যে পিলখানার ঘটনাটা শুধুমাত্র বিডিআররাই ঘটিয়েছে, তাহলে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে নিরীহ দেশপ্রেমিক অফিসারদেরকে মৌলবাদী বানিয়ে একটা মিথ্যা কুয়ের নাটক সাজিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা, ব্যারিস্টার তাপসের উপরে গ্রেনেড হামলার কথা বলে কমান্ডো অফিসারদেরকে আপনার এই যে চাকরিচ্যুত করা, জেলখানায় নেওয়া, গুম করা, আয়নাঘরে ঢুকানো, এগুলো করলো, এগুলোর জন্য কি সেনাবাহিনীর বিচার হওয়া উচিত না তাহলে? স্যার আপনার আনমিউট করতে হবে। আমি মনে করি অবশ্যই বিচারটা ওইখান থেকে শুরু হওয়া উচিত এবং হয়নি বলে যে বিচার ব্যবস্থায় যে ফলটা রয়ে গেছে এবং সেই সুযোগটা এখনো রয়ে গেছে, কোর্ট মার্শালটা আবার শুরু করা। কোর্ট মার্শাল একটা জানাতনা হলে আরেকবার করাটা হয়তো একটা প্রশ্নবিদ্ধ থাকতো। যেহেতু এই বিষয়টা টোটালি ওভারলুক করা হয়েছে, এখন এই সেনা অফিসারদের সম্পৃক্ততাটা তদন্তের আওতায় এনে বিচার করা উচিত, প্রথম বিষয়। এটা শুধু ওই পরবর্তী ঘটনা না, আমি তো মনে করি হত্যাকাণ্ডের সাথেও তারা জড়িত ছিল এবং সেটা কিভাবে সেটা বলতে হবে। ডিজিএফআই, এনএসআই এবং র্যাবের যারা অফিসার পোস্টেড ছিল, মিলিটারি অফিসার, তাদের একটা গ্রুপ কিন্তু এই প্ল্যানের সাথে ইনভলভ ছিল। তাদের কার্যক্রম 25 এবং 26 তারিখে বা তার পূর্ববর্তী কার্যক্রম, এটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। 24 তারিখ আমি আবারও হয়তো রিপিট করছি, সেটা হচ্ছে 24 তারিখে প্রধানমন্ত্রী প্যারেডে স্যালুট নেবেন প্রধান অতিথি হিসেবে।
সেখানে রাষ্ট্রীয় অতিথিবৃন্দ থাকবেন, মন্ত্রীরা থাকবেন, বিদেশি ডিগনিটারিজ থাকবেন। সেই পরিস্থিতিতে বিডিআর পিলখানার উপরে একটা সিকিউরিটি সার্ভে হওয়ার কথা, যেটা অতীতে সবখানে হয়ে থাকে, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা বিদেশি ডিগনিটারিজরা আসলে হয়। এই ক্ষেত্রে যারা করেছিল সেই সিকিউরিটি সার্ভে, সেটা ছিল ডিজিএফআই, এনএসআই, এসবি এবং এসএসএফ। যেহেতু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিল, সেখানে এসএসএফ ইনভলভ ছিল। আদারওয়াইজ অন্য কোনো ডিগনিটারিজ হলে হয়তো শুধু ডিজিএফআই, এনএসআই এবং এসবি পর্যায়ে থাকতো। এই 4টা এজেন্সি কিন্তু তারা নরমাল রিপোর্ট দিয়েছে যে এখানে কোনো জঙ্গি হামলার সম্ভাবনা নাই। এবং এটা ভয়ঙ্কর একটা বিষয় এই জন্য বলবো যে একটা লিফলেট ইস্যু হয়েছিল 21 তারিখে, এটাকে ওভারলুক করা হয়েছে। 23 তারিখে 3টা এসএমজি পিলখানা থেকে হারিয়ে গেছে, এটাকে ওভারলুক করা হয়েছে। এবং এটার পরিপ্রেক্ষিতে আমি মনে করি প্রধানমন্ত্রীর ওই প্যারেড সম্পূর্ণ স্থগিত করে ডিজির পর্যায়ে এটা নিয়ে যাওয়া উচিত ছিল, যদি প্রকৃত অর্থে এটা স্ট্যান্ডার্ড সিচুয়েশনে আমরা এই এসএমজি হারানোটাকে কনসিডার করতাম। যে কোনো পরিস্থিতিতে একটা প্রতিষ্ঠানের সরকার প্রধান, সব বিদেশিরা আসবে এবং সেখান থেকে 3টা ওয়েপন হারিয়ে গেছে। এই বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটাও ইন্ডিকেট করে যে এটার সাথে যারা এই আদেশগুলো দিয়েছে, এগুলা যারা বন্ধ করে নাই, তারাও এটার সাথে ইনভলভ। তার মানে অল ইন্টেলিজেন্স এজেন্সিস, মানে ইনক্লুডিং পুলিশ, ডিজিএফআই, এনএসআই। এবং এই ঘটনাটা যখন চলছে, তখনও কিন্তু এরা নির্বিঘ্নে সব এজেন্সির প্রধানরা তো কমিশন, ন্যাশনাল কমিশনের সামনে কখনো আসে না। ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, এরা তাদের ডেপুটিদেরকে বা অধস্তন অফিসারকে সবসময় পাঠিয়েছে। তারা এসে এমন একটা ভাব করেছে যে তারা কিছুই জানতো না বিডিআর এর ভিতরে কি হচ্ছে, মানে যেটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। যদি তারা অতীতে অন্য পরিস্থিতিতে নাও জেনে থাকে, এই ভিজিট উপলক্ষে তাদের ব্যাপক একটা সার্ভে পরিচালনা করার কথা। বিশেষ করে যেখানে 21 তারিখে একটা লিফলেট বের হয়েছে, সেখানে হুমকি দেওয়া হয়েছে অফিসারদেরকে প্রয়োজনে হত্যা করা হবে। তো সেই জিনিসগুলোকেই কিন্তু তদন্তের আওতায় আনলেই কিন্তু মিলিটারি অফিসাররা ইনভলভ হয়। জগলুল যেটা বলছে যে পরের ঘটনা তো অবশ্যই, মানে এটা তো অবশ্যই, এবং আমি সবসময় বলে আসছি যে মিলিটারি অফিসারদের সম্পৃক্ততা না থাকলে এত বড় একটা হত্যাকাণ্ড এইভাবে সুচারুভাবে পরিকল্পিত এবং নিশ্চিত করা, যেখানে বিডিআর এর সৈনিকরা নির্বিঘ্নে 10,000 সৈনিক, 200 মাইনাস, মানে 9 তারিখের সকালে যা 10,000 সৈনিক সেখানে ছিল সদস্য, তাদের অনেকের পরিবার সদস্যরা ছিল, তারা 26 তারিখ বিকালে সেখানে মাত্র 200 সৈনিককে পাওয়া যায়। এরা কিন্তু নির্বিঘ্নে একটা, যে বিডিআর পিলখানার ভিতরে ব্যাপক একটা হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, সেখান থেকে হত্যাকারীরা কিভাবে নির্বিঘ্নে বেরিয়ে গেল? সেখানে কেন রাত্রে সন্ধ্যার পরে লাইট বন্ধ করা হলো? লাইট জ্বালানোর ব্যবস্থা কেন করা হলো না? এগুলো প্রশ্ন তো আসবে, কে বন্ধ করছে? কেন তাপস, ব্যারিস্টার তাপস সেনাবাহিনীকে 3 কিলোমিটার, জনগণকে 3 কিলোমিটার দূরে সরে যেতে বলল? কেন জয় বাংলা মিছিল, জয় বাংলা স্লোগান দিতে দিতে মিছিল 2 দিক থেকে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো, 50 জন প্রবেশ করলো, 200 জন বেরিয়ে গেল? এরা কারা? অ্যাম্বুলেন্স ঢুকলো, লোক নিয়ে বেরিয়ে গেল, এরা কারা? এই সমস্ত বিষয় কিন্তু অলরেডি জনগণ জানেন। এইগুলোর উত্তর নিলেই কিন্তু এটার সাথে জানা যাবে যে এটার সাথে সামরিক অফিসাররা ইনভলভ। এটা কিন্তু আচ্ছা স্যার, একটা কোশ্চেন করি। সেই কোশ্চেনটা হচ্ছে যে আমি আমার যে অনুসন্ধানটা করেছিলাম, আমার সবশেষ প্রোগ্রাম যেটা বিডিআর নিয়ে ছিল, সেখানে আপনার একটা রেকর্ডিং আমি শুনিয়েছিলাম, যেখানে আপনি প্রশ্ন করছেন বিভিন্ন জনকে ডেকে এনে, যেমন সেখানে জাহাঙ্গীর কবির নানককে আপনি জিজ্ঞাসাবাদ করেছিলেন, আজমকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। মানে আমার কথা হচ্ছে, এই যে জিনিসটা এতদিন কেন প্রকাশ পায়নি, এবং আপনি যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, আমি আপনার প্রশ্নের ধরন দেখেই বুঝছিলাম যে এখানে আপনি তারা যে গিল্টি, তারা যে মিথ্যা বলছে সেটা বুঝতে পেরেছিলেন। মানে আপনি কি এটা প্লেস করেন নাই সেনাবাহিনীতে বা আপনাদের গোয়েন্দা সংস্থাকে, যে আপনি আপনার অনুসন্ধানে আপনার জিজ্ঞাসাবাদে কি কি পেলেন, সেটা বন্ধ করা হলো কেন, এবং সেই অনুযায়ী বিচারটা চালানো সম্ভব হয় নাই কেন? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওখানে ডেপুটি সেক্রেটারি একজন ছিলেন আমাদের সদস্য, মানে ওখানে আমাদেরকে অ্যাসিস্ট করতেন, বা সিভিল ব্যুরোক্রেট।
সে কিন্তু তার হাতেই এই রেকর্ডিংটা ছিল। আমার আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার মাই ভয়েস যে প্রশ্নগুলা বা ওই ইন্টারভিউ এর সব কাহিনী। প্রকৃত অর্থে এই আমার জেরার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাকে পরে মানে ওই পিএনজি টাইপ বা আমাকে হোস্টাইল মেম্বার হিসেবে কনসিডার করা হলো এবং আমার পরে ব্রিগেডিয়ার রফিককে এনে তার মনে হয় 6 মাসেরও কম চাকরি ছিল তাকে ওই অফারটা দেওয়া হলো যেটা আমি রিজেক্ট করেছিলাম। তো সত্যিকার অর্থে কিন্তু আমার কার্যক্রমে আমি কমিশনকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে তদন্তটা ঠিক মতো হচ্ছে না। আরেকটা ঘটনা আমি বলতে পারি। আবুল কাহার আকান্তকে কমিশন যখন ডাকে, আবুল কাহার আকান্ত প্রায় আধা ঘন্টা ধরে আমরা সবাই কমিশনে বসা এবং সে এসে আধা ঘন্টা ধরে মানে তার বক্তব্য দিতে থাকে বিভিন্নভাবে মানে হাইপোথেটিক্যাল কথাবার্তা সে কমিশনকে বলে এবং আমি অবাক হয়ে দেখি যে কমিশনের সদস্যরা মানে একেবারে খুব মনোযোগের সাথে তার কথা শুনছে কিন্তু সে কিন্তু কমিশনকে কোনো তথ্যই দিচ্ছে না সবকিছুর ব্যাপারে সে আইন দেখাচ্ছে যে আমি তাকে শুধু একবার মনে করালাম প্রথম দিকে যে এই কমিশন তো কোর্ট সুতরাং এই কোর্টকে তো যে কোনো তথ্য দিতে আপনি বাধ্য সিআইডি দিতে বাধ্য মানে সে আইন দেখাচ্ছে যে আমি যা পেয়েছি আমি কাউকে শেয়ার করব না এটার জন্য নিষেধাজ্ঞা আছে এরকম অনেকক্ষণ আধা মানে দেখলাম যে সবাই কেউ কোনো প্রশ্ন করছে না তখন আমি তাকে থামিয়ে বললাম আপনার র্যাঙ্ক কি বলা এএসপি আপনি না অবসরে ছিলেন জি স্যার আমি আবার চাকরিতে ফেরত আসছি বলে এখানে যারা উপস্থিত আছে এরা কারা জানেন চিনেন তখন সে বলতেছে অমুক হাবিবুল্লাহ আল সেক্রেটারি প্রধান অবসরপ্রাপ্ত সেক্রেটারি আমরা সব জয়েন্ট সেক্রেটারি লেভেলের রেশনাল সেক্রেটারি লেভেলের তার মানে এগুলো কি সব বেকুব মনে করতেছেন আমি আরো মানে কঠোর ভাষায় তাকে বললাম এগুলো কি সব বেকুব আপনি যে কথাগুলো বলতেছেন আপনি জানেন যে আপনি কোনো তথ্যই দিচ্ছেন না আপনি আপনার ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব দেখাচ্ছেন ডোন্ট ইউ থিঙ্ক উই আন্ডারস্ট্যান্ড আপনি কি বলতেছেন ইউ আর ওয়েস্টিং আওয়ার টাইম ইফ ইউ হ্যাভ নাথিং টু গিভ জাস্ট গেট আউট আমি তো তাকে সোজা ওইখান থেকে বের করে দিই উইদাউট আস্কিং ইভেন ইন আস্কিং পারমিশন ফ্রম দি মানে সভাপতি এই জিনিসগুলো হচ্ছিল কোর্টে আমরা সারাদিন ধরে একটা বাকওয়াজ শুনছি এক একজন আসছে গল্প করে চলে গেছে সেম উইথ মামুন খালেদ দিয়েছে দুইটা স্টেটমেন্ট দিচ্ছে তার স্টেটমেন্টের মধ্যে ছিল সে আসলো থাকলো গেল সন্ধ্যার সময় খাইতে গেল ডিনার করতে গেল রেস্ট করতে গেল সকালবেলা সে গেল নাস্তা করে ফেরত আসলো আমি হোয়াট আর ইউ টকিং তুমি এখানে বসে তো এই ক্লিয়ারদের সাথে মিটিং করছো পলিটিশিয়ানদেরকে নিয়ে ক্লিয়ারদের নিয়ে মিটিং করছো তুমি এগুলো নিয়ে কোনো কথা বলো না ডিজির তো কোনো খবরই নাই ডিজিএফআই সেখানে ছিলই না যেখানে তাদের এগিয়ে আসার কথা হেল্প করার কথা তার কলিগ ডিজির কলিগকে হত্যা করা হয়েছে তার দুইজন কোর্স ব্যাচমেটকে হত্যা করা হয়েছে সেই সাথে আরো 56 জনকে হত্যা করা হয়েছে তার পরিবারকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে সেখানে তারা এসে সব রূপকথার গল্প বলতেছে এবং সবাই চুপ করে এটা সহ্য করছে এটা বিবেকবানদের জন্য ওইখানে ওই কমিশনে উপস্থিত থাকাটাও একটা পানিশমেন্ট হিসেবে আমি মনে করি আমার জন্য একটা পানিশমেন্ট ছিল যে এখানে সব গল্প আড্ডা হয় একটা পর্যায়ে কিন্তু আমি ওই এয়ারফোর্স এবং নেভির কমোডার নাসির এবং ওই কমোডার যে ইয়ে ছিল এয়ার কমোডার সানাউল হকরে নিয়ে আমরা কাজ শুরু করি উই টুক অল পেপারস এন্ড কম্পিউটার ফ্রম নিয়ে কাজ শুরু করছি এই পর্যায়ে আমি মনে করি যে সানাউলের হি গট কম্প্রোমাইজ এবং পরে তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে মানে আমরা যে কাজগুলো করতেছিলাম এই কাজগুলো সানাউল মানে জানিয়ে দেয় তার পরিপ্রেক্ষিতে ব্রিগেডের রফিক আসে কমিটিতে আমাকে নিষ্ক্রিয় করে দেয় এবং হি গট রিওয়ার্ড হি বিকেম এয়ার ভাইস মার্শাল সিভিল এভিয়েশনের চেয়ারম্যান দীর্ঘদিন স্পেন্ড অল হিজ গুড টাইম এন্ড রিটায়ার্ড এনজয়িং হিজ রিটায়ার্ড লাইফ আমি তো মনে করি যে এই তদন্তের যেরকম ওই সিভিল কোর্টে বিচারের ব্যাপারে যারা সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্টের বিচারকরা তাদেরকেও তো এখন প্রশ্নের মধ্যে আনা আপনি যেটা বললেন যে বিচারপতিদের বিচারের সময় এসছে এটা কেন এই মিলিটারি ইনভলভমেন্টটা অফিস এই ইনভলভমেন্টটা কেন বিচারের আওতায় আনা হলো না কোর্ট মার্শালটা কেন হলো মিলিটারি অফিসাররা বিডিআর এর যদি কোনো অফেন্সের সাথে ইনভলভ হয় নর্মালি তারা বিডিআর এর ডিজি ওয়ারেন্ট এ হোল্ডার বলে যে কোর্ট মার্শাল ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল অর্ডার করতে পারে অথবা তাকে আর্মিতে ফেরত এনে তার বিচার হবে এত বড় একটা হত্যাকাণ্ড হলো ব্যাটালিয়ন 44 রাইফেল ব্যাটালিয়ন 44 রাইফেল ব্যাটালিয়ন এই বিদ্রোহের সাথে জড়িত ছিল তার সিও তার অফিসাররা নির্বিঘ্নে ভিতরে থাকলো
ইন্টারেস্টিং, শামসকে দুইবার স্টেটমেন্ট দিতে হয়, মামুন খালেদকে দুইবার স্টেটমেন্ট দিতে হয়েছে, এবং সে এমন এমন গল্প, সেও ওই রূপকথার গল্প কমিশনকে বলছে। মানে সে বেরিয়ে এসে ডিজি যদি বলে সিও তোমরা ব্যাটালিয়নে যাও, ট্রুপসদেরকে ফেরত আনো, এনায়েত যে ওখানে মারা পড়লো, শামস কেন গেল না? শামস যে রাস্তার মধ্যে দেখা গেল সে 3টা জেসিওর সাথে কথা বলতেছে, সে ওখানে বসে বেশ কিছুক্ষণ আলাপ সালাপ করে সে একটা বাসার মধ্যে, জি স্যার, এই ঘটনাগুলো আমরা এরই মধ্যে জানি। জনাব অ্যাডভোকেট পারভেজ হোসেন স্যার, আপনাকে দিয়ে আমরা শেষ করব। যে আপনি কি বলছেন, আমার মনে হয় আপনি বলেন। আপনি আনমিউট করতে হবে স্যার। জগলুল হাসান স্যার এবং হাসান নাসির স্যার খুব ভালো করে বলেছেন। স্যার আমি বিশেষ করে আপনাদের দুজনকে দুটো বিষয় একটু ভূমিকা রাখবার একটা সুযোগ আছে বলে নিবেদন করছি। প্রথম কথা হচ্ছে যে আপনাদের দুজনের আলোচনা একেবারেই পরিষ্কার যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এটি আসলে বিডিআর মিউনিটি ছিল না। আমরা যে মিটিংয়ের কথা বলি সেটা না, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। 56 জন সামরিক অফিসার এবং শাকিল সাহেবের ওয়াইফকে ধরলে 57 জন। এদেরকে যদিও এখানে টোটাল হত্যাযোগ্যের সংখ্যা হচ্ছে 74, এটা আপনারা জানেন। তো বলছিলাম যে ষড়যন্ত্রের অংশের কথা বলেছিলেন। আপনি দেখেন দুটো বিষয় এখনো কন্টিনিউ করছে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে, এবং এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আপনাদের ভূমিকা রাখবার সুযোগ আছে বলে আমি মনে করি। নাম্বার 1 হচ্ছে, আপনি যখন যে বাহিনী থেকে আপনি যখন বিডিআর আসেন না কেন, আপনি বিডিআর এর ড্রেস পরছেন, বিডিআর হিসেবে আপনি ভূমিকা রাখছেন, ওখানে বেতন নিচ্ছেন, রেশন নিচ্ছেন, সব সুবিধা নিচ্ছেন। এবং সেদিন যে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড ঘটলো সেটি বিডিআর এর সাথে এই বিহেভটি করা হলো। সো প্রথম যে ষড়যন্ত্রটা এখনো অব্যাহত আছে, যখন কেউ একজন দায়িত্বশীল অবস্থান থেকে বলেন বিডিআর এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তার মানে আমি ওই দিন যে 57 জন সেনা অফিসার বা 56 জন সেনা অফিসার আমরা যারা ছিলাম, আমরা সেনা অফিসার হিসেবে সেদিন কিন্তু সেখানে সেনা বাহিনীর অফিসার ছিলাম, কিন্তু আমরা বিডিআর এ কর্মরত ছিলাম। তার মানে সূক্ষ্মভাবে বিডিআর এর সাথে এই সেনা অফিসারদের একটি ডিভিশন, একটি ক্লাসিফিকেশন তৈরি করা হচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসেবে। আমি মনে করি এটিকে বন্ধ করবার জন্য, এবং যারা এখন এই কথাগুলো বলবার সাহস করছেন, চিন্তা করছেন, কারণ এতগুলো পেছনের ষড়যন্ত্র কুশীলবদেরকে আড়াল করার জন্য বলছেন কিনা জানি না, এই বিষয়টিতে আপনাদের ভূমিকা রাখবার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আরেকটি বিষয় হলো যে একটি সেনা দিবস ঘোষণা করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে। এটা যেহেতু এই গোটা ঘটনাটার সাথে দুটো শব্দ খুব ব্যাপকভাবে জড়িত ছিল, একটি হচ্ছে বিডিআর এই শব্দটি জড়িত, আর এটি হচ্ছে পিলখানা। এই দিবসটি পিলখানা হত্যাকাণ্ড দিবস বা পিলখানা হত্যা দিবস অথবা বিডিআর, এই শব্দগুলো হলে ভালো হতো। যাই হোক, তারপরে একটি দিবস হয়েছে, আমরা সেটাকে কংগ্রাচুলেট করি, ওয়েলকাম করি। এই বিষয়টিও চেঞ্জ হওয়া দরকার বলে মনে করছি। সবচেয়ে বেশি যে দরকার এখন আমাদের, এই বিজিবি, এই ক্ষয়িষ্ণু শক্তির এই বাহিনী অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তার নাম। বিডিআর এর যে শৌর্য বীর্য ছিল আজকে সেটা নাই। এই জন্য যে কোনো ভাবে হোক, আজকে অনেকগুলো আপনি দেখেন আপনাদের এরিয়ায়, ক্যান্টনমেন্ট এরিয়ায় ইতিমধ্যে অনেকগুলো স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে, সারা দেশে অনেক হয়েছে। সো এটা খুব ত্বরিত হওয়া দরকার, এখনই হওয়া দরকার যে বিজিবির নামটা ফিরে গিয়ে বিডিআর থাকবে, এবং বিডিআর থাকলে এই গোটা দেশ জাতি মনে করে শৌর্য বীর্য ফিরে আসবে। এটা দেরি করা, এটা ষড়যন্ত্রের কোনো অংশ কিনা ভেবে দেখা দরকার। সবশেষ যে কথাটি বলবার চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তারা যেমন আছেন, এখনো যারা ষড়যন্ত্র করছেন নানান ভাবে তাদের বক্তব্য বিবৃতিতে এটি পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা সূক্ষ্ম একটি কারসাজি রেগুলার করে যাচ্ছেন। সেটা হচ্ছে বিডিআর, এবং এই বিডিআর এর মধ্যে একটি ডিভিশন করছেন যে বিডিআর এবং সেনা সদস্য। এর মধ্য দিয়ে বিডিআর এর যারা করেছে, বিডিআর এর পোশাক পরে সেদিন যে অপকর্মগুলো যারা করেছে, ভুল কর্মটি করেছে, অবভিয়াসলি তারা দায়ী। আমরা এই কথাটা বারবারই যেন বলার চেষ্টা করছি যে নতুন যে তদন্ত হচ্ছে সেই তদন্তের আওতায় যারা যারা আসবেন, যে যেখানে আছেন যারা আসবেন, তারা আবার বিচারের সম্মুখীন হবে। কিন্তু যতদিন পর্যন্ত এই কমিশনের তদন্তটা শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত কমিশনকে নির্দেশ করার মতো, ডিকটেট করার মতো, অর্ডার করার মতো, ফুল স্টপ দেওয়ার মতো কোনো আচরণ কেউ যেন না করে,
এবং সেই করাটা ষড়যন্ত্রের কোনো অংশ কিনা সেটাও এই জাতির এখন বোঝার বিষয় আছে। একটি চলমান তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে কিনা, বা আগে যেভাবে যারা এই কাজগুলি করেছিলেন, এটা তো অবশ্যই ঠিক যে বিডিআর এর বিপদগামী কিছু সেনা সদস্য এটা এক্সিকিউট করেছেন, কিন্তু কারা প্ল্যান করেছেন, কারা এই অস্ত্রের যোগানগুলি দিয়েছেন, কারা এই যারা অপকর্ম করেছে তাদের একটি অংশকে একটি ফ্রি এক্সিট দিয়েছেন, এই সবগুলো তদন্তে বের হয়ে আসবে এটা আমরা মনে করছি। সেই তদন্তকে প্রভাবিত করার জন্য নানানজন নানান ভাবে কথা বলছেন, সেটা ষড়যন্ত্রের কোনো পার্ট কিনা এটা এখন ভেবে দেখার বিষয়, এবং এ ব্যাপারে আপনাদের ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা সবশেষ যে কথাটি বলতে যাচ্ছি খুব বিনয়ের সাথে একজন সাধারণ নাগরিক হিসাবে, কোনোভাবেই বিডিআর এর হত্যাকাণ্ডে এই চলমান তদন্তের জন্য কেউ প্রভাব ফেলতে না পারে। প্রকৃত অর্থেই যেন সত্যটা বের হয়ে আসে, প্রকৃত অর্থেই যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসে, এবং বিডিআর এর যে শৌর্য বীর্য শক্তি ছিল সেই শক্তিতে ফিরিয়ে যাওয়ার জন্য, সেই শক্তির যে অবস্থানটা ছিল সেই অবস্থানে ফিরে যাওয়ার জন্য সেটা এখনই করা যায় কিনা সেটা মনে হয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বলছি যে এই বিষয়গুলো ভেবে আপনাদের যার যেখানে যেভাবে সুযোগ রাখা, ভূমিকা রাখার সুযোগ আছে সেই ভূমিকা রেখে বিজেপি থেকে বিডিআর এর নাম ফিরিয়ে আনা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্তের বিষয়ে কোন প্রকার নির্দেশনা দেওয়া অথবা সেমিক্লোন, ক্লোন, কমা, ফুল স্টপ দেওয়া, এগুলো করে তদন্তকে ভিন্ন খাইতে প্রভাবিত করার চেষ্টা যাতে কেউ না করে সেই দিকটায় গোটা জাতির সাথে আপনাদেরও সজাগ দৃষ্টি রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। কর্নেল জগলুল আহসান স্যার কিছু বলতে চান? আচ্ছা, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনাদেরকে যেই কথাটা আমাদের পারভেজ স্যার বললেন যে কমা, দাড়ি, ফুল স্টপ, সেটা উনি কি বলতে চেয়েছেন আপনারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার মানে একদম আমার বুকের মাঝখান থেকে আমার যতটুকু শ্রদ্ধা, পুরো শ্রদ্ধা রেখে তারপরে কিছু কথা বলে অনুষ্ঠানটা শেষ করব। দেখেন, আজকে ৩ জন আলোচক এখানে আছেন এবং সবাই অত্যন্ত শিক্ষিত, খুব মার্জিত ভাষায় আপনাদের সেনাবাহিনীরই সদস্য ২ জন। তারাও যে কথাগুলো বলেছেন বাংলাদেশের মানুষ এখন সবাই জানেন যে পিলখানার হত্যাকাণ্ডের সাথে অবশ্যই বিডিআর সেটার এক্সিকিউশনের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে গিয়েছেন, কিন্তু এটার মূল পরিকল্পনা কি ছিল, এই পরিকল্পনার আগে পরে কারা এটাকে ধামাচাপা দিতে চেয়েছে, কারা কারা এটার সাথে সম্পৃক্ত হয়ে তারপরে নিজেদের প্রমোশন বাগিয়ে নিয়েছেন, টাকা পয়সা বাগিয়ে নিয়েছেন, সেনাবাহিনীতে দীর্ঘদিন তাদের যেই কোয়ালিটি নাই তার চাইতে আরো অনেক বেশি কিছু তারা পেয়েছেন, এটা আমরা এখন সবাই জানি। তো দিন যত যাবে মানুষ তত বেশি এটার ব্যাপারে জানবে। যারা আজকে জেলখানায় আছে ৫ তারিখের পর থেকে আজকে প্রায় ৭ মাস পার হয়েছে, এর মাঝখানে ৪-৫ জন বিডিআর এর সৈনিক তারা মারা গিয়েছেন। এই গত সপ্তাহেও আপনার সুবেদার জুবায়ের সাহেব মারা গিয়েছেন। তিনি কোরআনের একজন হাফেজ, কোরআনের অত্যন্ত ভালো কোরআন তেলাওয়াত করতেন। সেনাবাহিনীর যেই বিডিআর এর যিনি ডিজি ছিলেন তারও অত্যন্ত স্নেহভাজন একজন বিডিআর এর সদস্য ছিলেন। সেই ব্যক্তিটাকে জেলখানায় রেখে রেখে মেরে ফেললেন। তো যদি মনে করেন এখন যে তদন্ত কমিটি হচ্ছে এটা যদি সো কল্ড না হয়, এটা যদি আসলে অ্যাক্ট করে, সেই ক্ষেত্রে যদি মনে করেন ৫ মাস পরে যে জানলেন যে কমিশন বলল যে এরা দায়ী না, এই যে ৬ মাস ৭ মাসের ভেতরে ৪-৫ জন মানুষ মারা গেল, অন্তত এদের দায় তো আপনাদেরকে নিতে হবে। এদেরকে ছাড়লে অন্তত পরিবারের কাছে গিয়ে তারপরে তারা মারা যেতে পারত। তো আরো সামনে কি হবে, আরো কারা আছেন এখানে, আমি আমার অনুসন্ধানে যেটা দেখিয়েছি যে ডিএডি তৌহিদ যিনি ১ নাম্বার আসামি, তাকে নিয়ে কত ধরনের, আমি বলছি না তিনি নির্দোষ নাকি তিনি অপরাধী, কিন্তু তাকে নিয়ে যে গোজামিল দেয়া হয়েছে তার মানে বিচারটা আবার হতে হবে নতুন করে। সেই বিচারটা যদি নতুন করে না করে আপনারা মনে করেন বিডিআর এর উপরে দায় চাপিয়ে দিয়ে সবকিছু জায়েজ করে ফেলবেন, এটা মনে হয় বাংলাদেশে সম্ভব না। এবং আমি অন্তত দেশের বাইরে, তো আমি জানি সেনাবাহিনীর ক্ষমতা কি, সেনাবাহিনী, আমি দেশে যদি থাকতাম এতদিন এত কথা বলার সময় আপনারা দিতেন না, সুযোগ দিতেন না। আমি কিন্তু দেশের বাইরে আছি, আমার মেরে ফেলতে হবে। আমি যদি না মারা যাই, আল্লাহ যদি বাঁচায় রাখেন আমাকে, আমি তো এখান থেকে সরবো না। কারণ এই বিডিআর হত্যাকাণ্ডে শুধু আমি একা না, আমার দেশ, বিডিআর এর পরিবার, সেনাবাহিনীর পরিবার, অনেকে এর জন্য সারা জীবন ধ্বংস। আজকে এই যে আমাদের এখানে কথা বলছেন জনাব জগলুল আহসান,
উনার সাথে আমি আজকে তো উনি অনেক কথা বলেন নাই। আমার সাথে উনার যখন কথা হয় উনি যে কথা বলেছেন, এগুলো একটা সেনাবাহিনীর অফিসারকে তার দেশের সেনাবাহিনী এত নির্যাতন করতে পারে না। একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহনাজ তার স্বামীকে মেরে ফেলেছেন আপনারা। ২ জন অফিসারকে যশোর থেকে ঢাকা আনার কথা বলে হেলিকপ্টার ক্রাশ করে আপনারা মেরেছেন। এটা আপনারা। এই বিডিআর এর অফিসার আমি এগুলো YouTube, Facebook এ দেখানো যায় না। দেখাইলে আপনি রেস্ট্রিকশন আসবে। ওদের পায়ে আপনি যান জেলখানায় যদি বিশ্বাস না হয় যারা জেলখানা থেকে বের হয়েছে আমি প্রতিটা সদস্যের শরীর চেক করতে বলবো। পায়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গ্রিল ঢুকিয়ে তারপরে তার ফুটো করা হয়েছে। এটা কোনো মানুষ করতে পারে নাকি? একটা নিষ্পাপ নির্দোষ মানুষকে আপনি নিয়ে তারপরে এইভাবে অত্যাচার করছেন। এটা কোনো দেশের সেনাবাহিনীর কাজ না। আমার মনে হয় শুধু বাংলাদেশ না, সাবকন্টিনেন্ট না, সারা পৃথিবীর ইতিহাসে কোনো স্বাধীন দেশ যেই দেশে একটা স্বাভাবিক সরকার রান করে এরকম কোনো দেশের ভেতরে এইভাবে বিচারের নামে এই ধরনের মকারি পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়েছে বলে আমার জানা নাই। তো সেই বিচারটা আমার মনে হয় সুষ্ঠু হইতে হবে। আপনারা যদি মনে করেন এই ইস্যু, ওই ইস্যু, সেই ইস্যু সামনে এনে তারপরে বিডিআর এর এখান থেকে আমাদেরকে সরাইতে চাবেন, আমি অন্তত সরব না। আমি জানি না যারা সোশ্যাল মিডিয়াতে খুব প্রভাবশালী তারা কেন কথা বলেন না, কেন এটা নিয়ে কোনো আলোচনায় নাই। আমার বিশ্বাস বিডিআর এর হত্যাকাণ্ডের যদি বিচার হয় এই দেশের ক্যান্টনমেন্ট সোজা হবে, এই দেশের স্বাধীনতা সোজা হবে, এই দেশের বিডিআর যে যাদেরকে আজকে বিজিবি বানিয়ে গার্ড বানিয়ে তারপর রাখা হয়েছে তারা গার্ড না, তারা এই দেশের মালিক। এই দেশটাকে আমরা নিশ্চিন্তে ঘুমাতাম তাদের কারণে, তারা জেগে থাকতো এই জন্য। অতএব তাদেরকে যারা বাংলাদেশ বর্ডার গার্ড বানিয়ে বিডিআর থেকে তারপরে আমাদের দেশকে আরেক দেশের কাছে ইজারা দিয়েছে সেই জায়গাটা আমার মনে হয় ঠিক হতো। তো আমি আশা করি কালকে এখন থেকে কয়েক ঘন্টা পরে বিচারক সাহেব আপনি যিনি আছেন আপনি আপনার উপরে কোনো নাই, কারণ হচ্ছে যে আমি গত ৩-৪ দিন আগের একটা ঘটনা দিয়ে যদি আপনাদেরকে মানে বুঝাই যে দেশের বিচার ব্যবস্থাটা কেমন। মাদারীপুরের একজন বিচারক তিনি ৩ দিন কোর্ট থেকে বের হন নাই। তাকে আমি সরাসরি বলি কেউ কিছু মনে করি না, ডিজিএফআই তাকে উঠায় নিয়ে যাবেন। আমার কিন্তু ওই বিচারকের সাথে কথা হয়নি, আমি আমার সোর্স থেকে তারপরে কথাটা বলছি। দেখেন একজন আলেম তিনি ১৬ বছর বয়স তারাবির নামাজ পড়িয়েছিলেন আজ থেকে ৯ বছর আগে। তিনি যে শুধু শুয়েছেন, অর্থাৎ মসজিদ থেকে যেহেতু মসজিদে অনেক মুসল্লিরা থাকে তাদের সামনে তাকে ধরা যাবে না, মসজিদের থেকে গিয়ে তারপরে তাকে ধরা হলো। তার বাড়িতে যে শুবেন এই সময় তাকে ধরা হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো। এই গত সপ্তাহে তিনার জামিন হয়েছে। জামিন হওয়ার পরে কোর্টের আদেশ গিয়েছে জেলখানায়, তারপরও কারা কর্তৃপক্ষ ছাড়েন না। আমি কারা কর্তৃপক্ষদের ঊর্ধ্বতন একজনকে ফোন করলাম যে ভাই সমস্যাটা কি? ওনারা বললেন যে ভাই আমাদের তো কিছু করার নাই, আমরা তো আমাদের হাতে আদেশ পেয়েছি, আমাদের স্বার্থে সমস্যা নাই, কিন্তু ডিজিএফআই ক্লিয়ারেন্স দিচ্ছে না। আমি নিরাপত্তার স্বার্থে অফিসারের নামটা বললাম না। এখন একজন অফিসারের কথা বলেছেন এই আলেমদের ভেতরেই, যিনি কিনা আলেমদেরকে নানানভাবে ফোন দিয়ে থ্রেট করে। ডিজিএফআই তে আছেন মোহাম্মদ আলী তার নাম। আচ্ছা, তার ফোন নাম্বার যেই নাম্বার থেকে ফোন করে ওই আলেমদেরকে, সেই আলেমরা আমাকে নাম্বারটা দিয়েছেন। তো আমি মনে করলাম যে হইতে পারে অন্য কেউ ভয় দেখাতে পারে। আমি বললাম আপনি কি এই নাম্বারটা যে ওনারই সেটা আপনি কেমনে জানলেন? উনি বললেন যে আমি তো এই নাম্বারে শুধু কথা বলি নাই, আমাদেরকে ডিজিএফআই অফিসে ডাকিয়ে নিয়ে গিয়েছেন। সেখানে তাদের সাথে আমার সরাসরি ডিজিএফআই অফিসে সাক্ষাৎ হয়েছে। সেখানে নিয়ে আমাদেরকে ওনারা নানান ধরনের ইনস্ট্রাকশন দেন, এইটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আমি যেইভাবেই হোক সেনাপ্রধান পর্যন্ত এই সংবাদটা পৌঁছালাম যে স্যার এই ব্যাপার, দেখেন এই আলেমরা তো দোষ করেন নাই, ওনাদেরকে ছাড়ার ব্যাপারে আপনার ডিজিএফআই এই করছে। আমি থার্ড পার্টি দিয়ে আমি কনফার্ম হলাম যে না ডিজিএফআই এটা আর করবে না। গত সপ্তাহে তিনি সেই একই কাজ করছে। আমাকে জবাব দেওয়া হলো কি যে এই যে দেখেন আপনি যে নাম্বার নিয়ে কথা বলছেন সেই নাম্বারটা অমুক এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা। তার মানে এটা আরেকটা ক্রাইম। ডিজিএফআই এর অফিসার আরেকজনের সিম তিনি ইউজ করছেন যাতে তিনার কোনো রেকর্ড না থাকে। কিন্তু আপনি যে ওনাকে ডাকিয়ে নিয়ে যাচ্ছেন ক্যান্টনমেন্টের আপনার ডিজিএফআই এর অফিসে, সেটা তো প্রমাণিত। অতএব আমি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সেনাবাহিনী আমরা এই আজকে আমি যা বলছি আমি আরো ভালো থাকতে পারতাম, দেশে যাইতে পারতাম, আপনাদের অনেক সুযোগ সুবিধাও নিতে পারতাম, নেই নাই। আপনাদের সম্মানের কারণে আমার এখানে কোনো কিছু নাই। এই সেনাবাহিনী থেকে যদি নাকি এই ধরনের এই কালপিটটা সরে যায়, এই আমার এই যারা আছেন জগলুল আহসান সহ এখানে মেজর সুমন আছেন, মেজর সুবাইল আছেন, ক্যাপ্টেন শাহনাজ আছেন, এই ধরনের অফিসাররা যদি নাকি সেনাবাহিনীতে এখনো পর্যন্ত আছে,
তাদেরকে আপনারা যে যোগ্য জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে পদায়ন করেন, আর যারা এখনো ক্রিমিনাল কালপিট যেগুলো আছে তাদেরকে সেনাবাহিনী থেকে সরান, আপনাদের সম্মান রক্ষা পাবে। আমাকে সেনাবাহিনী থেকে যে বিষয়টা বলা হয়েছে সেনাবাহিনীর সুনাম রক্ষার্থে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আর বেশি ঘাটাঘাটি করা উচিত না। সেনাবাহিনীর সুনাম তো সেইটাতেই রক্ষা হবে যখন সেনাবাহিনী এই পাপ মুক্ত হবে। বিডিআর এর এই পাপ মুক্ত ছাড়া সেনাবাহিনী জীবনে হওয়া সম্ভব না। অতএব সেটা করতে হবে। আমার মনে হয় আমি একা যখন কথা বলবো তখন এই বিষয়ে আরো বিস্তারিত ইলিয়াস ভাই একটু 2 মিনিট কথা বলবো যদি অ্যালাউ করেন। যেহেতু সম্মানিত গেস্ট আছেন তাদেরকে নিয়ে আজকে এই পর্যন্তই বললাম। জগলুল আহসান, আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করব। দুইটা কথা। আচ্ছা, তো যেটা হচ্ছে যে স্যাররা বা যারা আছেন বললেন যে বিডিআর এর ঘটনা কিন্তু অনেকগুলো বড় বড় ব্যাপার আছে। একটা হচ্ছে মিলিটারি অপারেশন কেন করতে দেওয়া হলো না, তারপর পলিটিক্যাল যারা আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে, আর একটু কাছে এসে বললে বোধহয় ভালো হবে। আচ্ছা, এক নাম্বার হচ্ছে যে মিলিটারি অপারেশন কেন করতে দেওয়া হলো না। 2 নাম্বার হচ্ছে যারা পলিটিক্যাল পার্সোনালিটি যাদের নাম এসেছিল তাদের কাউকে কিন্তু কোশ্চেন বা তাদেরকে এই তদন্তের আওতায় আনা হয়নি। 3 নাম্বার হচ্ছে ইট ইজ এ কমপ্লিট ইন্টেলিজেন্স ফেইলিওর। ইন্টেলিজেন্সের অর্গানাইজেশনের যারা হেড ছিল তাদের কাউকেই এই তদন্তে তেমন ভাবে প্রশ্ন করতে দেওয়া হয়নি বা তাদেরকে দায়ী করা হয়নি। তারপর আরেকটা বড় ব্যাপার হচ্ছে ফিজিক্যাল বা অপারেশনাল সিকিউরিটি, বিজিবির যে ব্যাটালিয়ান বা বিডিআর যে ব্যাটালিয়ান ওখানে দায়িত্বে ছিল তার কমান্ডিং অফিসারকে পরবর্তীতে উত্তর প্রমোশন দেওয়া হয়েছে। এই জিনিসগুলো কেন হয়েছে এগুলোর উত্তর জানা দরকার। এটা প্রথম ফ্রড যেখানে হয়েছে আমি বলবো যে সেনাপ্রধানকে যখন প্রাইম মিনিস্টার ডাকলেন উনি গেলেন এবং ওনাকে বললেন যে পলিটিক্যালি সলভ করা হবে। এখন কোশ্চেন হচ্ছে কোনটা পলিটিক্যাল ডোমেনে কোনটা মিলিটারি ডোমেনে। সবাই আমরা জানি আগে রাজার ছেলে সেনাপতি হতো, তখন পলিটিক্স আর মিলিটারি স্ট্র্যাটেজি কোনো পার্থক্য ছিল না। যখন ওয়েস্টফালিয়ান ট্রিটির পরে মিলিটারি কমান্ডার আলাদা হয়ে গেছে, দেয়ার ইজ এ শার্প লাইন কোনটুক পলিটিক্যাল ম্যাটার এবং কখন মিলিটারি ম্যাটার। আপনি দেখেন যে আলোচনা পলিটিক্যাল ম্যাটার বা পলিটিক্যাল মিনস, কিন্তু যখন বুলেট ফায়ার হয়ে গেছে তারা যদি আটকে রেখেও বলতো যে আমরা এই দাবি আমাদের আছে এগুলো মানতে হবে, স্টিল ইট ওয়াজ ইন দ্য পলিটিক্যাল ডোমেইন। বাট যখন বুলেট ফায়ার হয়ে গেছে আপনি কি আগে হত্যা বন্ধ করবেন না পলিটিক্যালি আলোচনা করবেন? সো এই প্রজ্ঞাকে আমাদের প্রাইম মিনিস্টারের ছিল না বা আমাদের সেনাপ্রধান মইনুল আহমেদের ছিল না। উনি এখন ভিডিও করেন, উনি বলেন যে এটা প্রাইম মিনিস্টার বা ক্যাবিনেট আমাকে বলেছে পলিটিক্যাল ডিসিশন। উনাকে আমি সাভারে বিদায়ের সময় প্রশ্ন করেছিলাম, স্যার আপনি কি ম্যাডামকে বলেছিলেন যে ম্যাডাম এটা পলিটিক্যাল ডোমেনে নেই, এটা মিলিটারি ডোমেনে চলে আসছে ফায়ারিং এর পরে, অ্যান্ড ইট ইজ 10 মিনিটস অপারেশন। উনি আমাকে বললেন 10 মিনিটস অপারেশন কিভাবে? একটু বলি, প্রত্যেকটা মিলিটারি অপারেশনে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, এটা একটা বিগার টার্ম। যেমন 71-এ ঢাকা ফল করলে বাকি সব ফল করবে। অনেক কিন্তু 17-18 তারিখেও সারেন্ডার করেছে। সো ঢাকা ওয়াজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এটা অনেক পার্সোনালিটিও হতে পারে। আল কায়দার লাদেন ফল করলে আল কায়দা ধ্বংস হয়ে যাবে। সো এখানে বিজিবির এই অপারেশনটাকে যদি টেলিস্কোপ করে নিয়ে আসেন, ওদের সেন্টার অফ গ্র্যাভিটি ছিল 2টা গেট আর কোয়ার্টার গার্ড যেখানে ভাবিদেরকে আটকে রাখা হয়েছে। সো আপনি মনির আহমেদ সাইকাম বললেন স্যার আপনি 10টা ট্যাঙ্ক 10 দিক দিয়ে ঢুকাই দিবেন। সো 2টা গেট লিকুইডেশন হয়ে গেল, 10টা গেট হয়ে গেছে। ওরা 10টা গেট আটকাতে ব্যস্ত হয়ে যাবে, কারণ ওদের শক্তি ছিল 2টা গেট থেকে আটকে রাখছে, কেউ ঢুকতে পারবে না। আর 2টা ট্যাঙ্ক কোয়ার্টার গার্ডে রান করে চলে যাবে, দ্য অপারেশন ইজ ওভার। সো এটাকে উনি প্রাইম মিনিস্টার বুঝিয়েছিলেন? উনি বুঝাননি, কারণ হি ওয়াজ পার্ট অফ ইট। এবং ওনার ইন্টেলিজেন্সের যারা ছিল দে ওয়ার পার্ট অফ ইট, এবং পলিটিক্যালি যারা এটার সাথে ইনভলভ ছিল দে ওয়ার অলসো পার্ট অফ ইট। এবং এটা টোটাল ইন্ডিয়ান র এবং ইন্ডিয়ান যে অথরিটি তাদের প্ল্যানিং, বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামীপন্থী অফিসার যারা প্রমোশন বা প্রাপ্তির জন্য বিক্রি হয়ে যান তারা মিলে এই জিনিসটা করা হয়েছে। তো যখন আপনার পলিটিক্যাল এন্ড মিলিটারি লিডারশিপ জড়িত থাকবে, রাজা উজির সেনাপতির মধ্যে চক্রান্ত হয়, যখন রাজা এবং সেনাপতি দুজনে এক হয়ে গেছে, বাকিরা আপনি কাকে, আমার হাসান নাসির স্যারের জন্য আমার দুঃখই হবে যে উনি আর পাবেন না, কারণ উপরে মিলিটারি লিডার এন্ড পলিটিক্যাল লিডার দুজনে এক হয়ে আছে, বা গোয়েন্দা সংস্থার যারা আছে তারা এক হয়ে গেছে, তারা আরেকটা দেশের স্বার্থ সার্ভ করছে এখানে একটা বাহিনীকে ধ্বংস করার জন্য। সেখানে আপনি পলিটিক্যাল লিডারদেরও পাবেন না, গোয়েন্দা সংস্থাকে পাবেন না, কাউকে ডেকেও পাবেন না। কেন এটা করা হলো, কেন প্রমোশন দেওয়া হলো, এগুলো কোনো কিছুর বিচার হবে না। আগে বিচার হতে হবে সেটা কেন প্রাইম মিনিস্টার এটা মিলিটারি পলিটিক্যাল ডোমেন বললেন,
এবং মিলিটারি অ্যাডভাইজার, হেড অফ দ্য অ্যাডভাইজার যদি বলেন, সেটা ছিল মইনুল আহমেদ। তার সেখানে বলা উচিত ছিল। ইন্টেলিজেন্স উইং এর হেডরা ছিল, তাদের বোঝানো উচিত ছিল যে এটা পলিটিক্যাল ডোমেইন ক্রস করে গেছে উইথ দ্য ফায়ার অফ দ্য বুলেট, এটা পলিটিক্যাল ডোমেইনে নেই। ম্যাডাম, লেট দেম ডিল উইথ দ্য মিলিটারি ম্যাটার, এবং 10 মিনিটের অপারেশন ছিল। দ্যাটস হোয়াট ইট ইজ। খালি স্যার এটা না, ধরেন ওই দিন আমার কথা হচ্ছে যে আপনারা সবাই মিলে, সব বাহিনী প্রধান মিলে যমুনাতে কি করছিলেন? আপনারা ওইখানে গেলেন কেন? কি হয়েছিল? আর আপনি যেটা বললেন যে এটা একটা ইন্টেলিজেন্ট একটা ফেলুর ছিল, আমি মনে করি যে দে হ্যাভ ডান এভরিথিং ভেরি ভেরি পারফেক্টলি। আমি একটু বলবো, জি জি স্যার। আচ্ছা, এখানে ও জবলুল যেখানে বলছে সেখান থেকে আমি কন্টিনিউ করি। বেলা ৩টার সময় যে ১৪ জন খুনি যারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলো, তখন ওই ৩ বাহিনী প্রধান ওখানে ছিলেন। তো প্রথমে বিষয়টা হচ্ছে যে কারা গেল, এই ১৪ জন কারা, এই লিস্ট ডিজিএফআই, এনএসআই, এসবি, এসএসএফ এই কমিশনকে দেয় নাই। এটাও প্রমাণ করে যে তারা এটার সাথে সম্পৃক্ত। কেন প্রধানমন্ত্রীর একটা যেখানে ভিতরে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা ইন্ডিয়ান ২টা টিভি চ্যানেল ২৪ ঘন্টা এবং এনডিটিভি শো করে ফেলেছে, অলরেডি বলে ফেলছে। বেলা ২টার দিকে ২টা লাশ সুয়েজ ড্রেন দিয়ে বেরিয়ে গেছে, কর্নেল মুজিব আর কর্নেল এনায়েতের। দ্যাট মিনস ভিতরে হত্যাকাণ্ড, গোলাগুলি তো সকাল থেকেই শুনতেছি আমরা ৯:৩০ থেকে। ৩টার আগেই, মানে ওই টিম যখন যমুনাতে গেছে তার আগেই কিন্তু হত্যা যে হয়েছে সেটার প্রমাণ, ফিজিক্যাল ডেড বডি বেরিয়ে গেছে। সেই পরিস্থিতিতে যখন ১৪ জন হত্যাকারী যখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, সেই বিষয়টাই কিন্তু প্রথম প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই হত্যাকারীদের সাথে সরকার প্রধানের সাক্ষাৎ করবে কেন, যেখানে আমার কাছে ডেড বডি, আমার সেনাবাহিনীর ২টা ডেড বডি আমার হাতে আছে। প্রথম প্রশ্ন, তারা কারা, তাদের পরিচিতি এই সরকার কেন প্রকাশ করবে না? কি তাদের সাথে এখানে কারা ছিল? তারা যে দাবি করলো যে আমরা ৩ বাহিনী প্রধান থাকলে কথা বলবো না, প্রধানমন্ত্রী ৩ বাহিনী প্রধানকে বের করে দিলেন এবং তারা সুবোধ বালকের মতো ওখান থেকে বেরিয়ে গেল। এটা খুবই মানে আমার কাছে এগুলো নাটক এবং খুব ছেলে খেলার মতন মনে হয়েছে। এটা কোনো রাষ্ট্রীয় পর্যায়ের কোনো স্কুল লেভেলের কোনো টাটকের ডিজিএফআই নিজেই তো স্যার, এই যে ক্যাপ্টেন শাহনাজ যে বক্তব্যটা দিয়েছেন যে ডিজিএফআই ডিজি নিজে, তারা ওইখানে যে গাড়িগুলোতে লোকজন বের হয়ে যাচ্ছিল পিলখানা থেকে, সেটাকে আটকিয়েছিল। আটকানোর পর ডিজিএফআই ডিজি নিজে বলেছে যে তাদেরকে তোমায় কে বলেছে এদেরকে ধরতে, ধমক দিয়ে তাকে সরিয়ে দিল। তো যেহেতু আর্মির একটা চেইন অফ কমান্ড থাকে, তারা অফিসারদেরকে ইগনোর করতে পারে নাই, তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং সেটার কারণে পরবর্তীতে শাহনাজের নানান ধরনের ক্ষতি করা হয়েছে, তিনি চাকরিতে থাকতে পারেন নাই। আরো অনেক অফিসার যেখানে তারা যারা ছিল, শফিক, মেজর সুমন, তারপরে একজন সার্ভিং অফিসারও আছে, ক্যাপ্টেন রেজা আছেন। এই যে অফিসারদেরকে নানান ভাবে হয়রানি করা হয়েছে ডিউ টু সেই দিনের কারণ, সেই দিন তাদের যে পারফরমেন্স ছিল সেটা। এর পরেও কি আমার আর প্রমাণ প্রয়োজন আছে যে এটার সাথে সরকার প্রধান এবং তার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মানে অবাধে ভিতরে চলাফেরা করছে, পিলখানার ভিতরে অবাধ প্রবেশ ছিল এই তাপস, শেখ সেলিম, নানক এবং ইভেন ওয়ারেসাত বেলাল, রুহি, আপনার ওই যে মাহবুবা, মহিলারা পর্যন্ত, শেগুপ্তা, ইয়াসমিন, এমিলি, এরা কি করে ভিতরে ঢুকলো? আর সামরিক বাহিনীর এরা কেউ ঢুকলো না। এই বিষয়গুলো কিন্তু হিসাবে আনতে হবে, যেটা কোন অথরিটিতে, কোন সাহসে গোলাগুলি হচ্ছে, এতগুলো অফিসারকে মারা হলো, এরা নির্বিঘ্নে ভিতরে ঢুকলো বেরোলো। এই জিনিসগুলো কিন্তু এদের কিন্তু এখনো জিজ্ঞাসার আওতায় আনা হয়নি। আমি মনে করি আবুল কাহার আকান্দের কিন্তু তাকে এই তদন্তের কমিশনের কাছে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া উচিত। মানে কি স্যার, আব্দুল কাহার আকন্দ, আমি তো খালি বিচারের অপেক্ষায় আছি। আমি নিজে যা মনে করে করুক, আব্দুল কাহার আকন্দের কোথায় কি আছে এই বিডিআর এর পরিবারের লোকজনের যা, সেগুলো দখল করা উচিত। কারণ এই ব্যক্তি এত মানুষকে হত্যা করেছে। এই যে পিলখানার যে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবের হত্যার সাথে সে জড়িত, এবং ভালো ভালো মানুষজনকে নিয়ে যায়। আব্দুল কাহার আকন্দের আমি বিডিআর এর পরিবারের কাছে অনুরোধ, আব্দুল কাহার আকন্দ ও সবশেষ হচ্ছে আওয়ামী লীগ থেকে সে এমপি হয়েছে, মনোনয়ন নিয়েছে, সে পুলিশে আবার চাকরি ফেরত পেয়েছে। তার অনেক সুযোগ সুবিধা সেই বিডিআর এর এই সৈনিকদেরকে হত্যার মধ্য দিয়ে সে পেয়েছে, এই পুরস্কারগুলো। যাই হোক, আমরা যে আলোচনাগুলো করলাম, সেনাবাহিনীকে বলবো যে দেখেন, আপনারা যদি নাকি এই বিচারে বাধা দেন এবং আসল বিচারটা যদি না করেন, তাহলে যতদিন এই আলোচনা চালাইতে থাকবেন,
ততদিন আপনাদের ভেতরের এই যে এত অসভ্যতা ক্যান্টনমেন্টের ভেতরে ঘটে সেটা আপনারা জেনে যাবেন। এবং এটার সাথে আমার যেটা দাবি, আমি কিন্তু একমত যে বিডিআর এর নাম ফেরত আনতে হবে এবং পোশাক ফেরত আনতে হবে। জি। এটার সাথে হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পৃক্ততা এবং নেই। সবচেয়ে সুতরাং এই আচ্ছা বাহিনীর হাস্যকর একটা ঐতিহ্য বিষয়, ফেরত আনার জন্য 18,000 মানুষকে স্যার বিচারের আওতায় আনা হলো। এই 18,000 এর ভেতরে ধরেন এই মুহূর্তে আছে হচ্ছে 672 জন জেলখানায়। সবশেষ আগের দিন 178 জনকেই করা হয়েছে। সেই 78 জনের ভেতরেও মনে করেন যে আরো খালাসই ছিল। হাসিনার বিচারই খালাস ছিল, আরো এখনো 99 জন আছে যাদেরকে বের করা উচিত। তো এই যে জিনিসগুলো তারা করলো, 18,000 কে যে আপনি যে খালাস দিলেন, তাদের কোনো নির্দোষ, তাদের চাকরি ফেরত দিলেন না কেন? মূল টার্গেট ছিল বিডিআর এর উপরে, যেটা জগলুল স্যার বলেছেন যে বিডিআর এর এই যে সেনাবাহিনীর কমান্ডে থাকা বিডিআর এর যে একটা বিশাল সেনাবাহিনী হয়ে দাঁড়িয়েছিল, তারা বিডিআর ইটসেলফ একটা সেনাবাহিনী। সো এইটা এই ভারত নিতে পারে নাই যে এরা যদি এত শক্তিশালী হয় তাহলে তো সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফোর্স তাদের সাথে কম্বাইনলি আমাদের সাথে যুদ্ধ করার সক্ষমতা পেল। এই জিনিসটা তারা নিতে পারে, যে কারণে তাদের মূল টার্গেট ছিল বিডিআর কে ধ্বংস করা, সেটাই তারা করেছে। আমরা ইলিয়াস ভাই একজন মানুষকে আপনারা খুব ওয়েভার দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে তৎকালীন সেনা প্রধান মইনু আহমেদ। উনি পলিটিক্যাল ডিসিশন হয়েছে এটা বলে নিজেকে কাভার দেন। এই পলিটিক্যাল এন্ড মিলিটারি ডিসিশনের কনফ্লিক্ট কিন্তু আগে হয়েছে, ম্যাকার্থারের সাথে হয়েছিল। এবং মানেকশর একটা উদাহরণ নেন, যখন ক্যাবিনেট ইন্দিরা বললেন সিকিউরিটি ক্যাবিনেটে যে আমি এখন সৈন্য ঢুকাবো জুলাইয়ের দিকে, ইট ওয়াজ মানেকশর, সবাই বাহবা দিয়েছিল, উনি মানবতার পক্ষে যাচ্ছেন, মানে যুদ্ধ পরিচালনা করবেন। মানেকশো বলেছিল ম্যাডাম আপনি যদি উইন চান এখন, ডিফিট চান এখন ঢুকান, আর যদি উইন চান তাহলে সেপ্টেম্বরের পরে ঢুকান। তো ইন্দিরা একটু নিষ্প্রভ হয়েছিলেন, এতে বললেন যে আচ্ছা সবাই চলে যান আপনি থাকেন। মানেকশর ফার্স্ট কোশ্চেন ছিল শুড আই সাইন দ্য রেজিগনেশন লেটার সুইটি, উনি তো সুইটি করে বলতেন সমস্ত মহিলাকে, আপনি জানেন। তো ইন্দিরা প্রুডেন্ট ছিলেন, উনি বললেন যে না আপনি কেন বললেন বলেন। তখন উনি বলেছিলেন যে এখন বর্ষা, আমার অফেন্সিভের ট্যাঙ্ক লাগবে, ট্যাঙ্ক গুলো আটকে যাবে, আমার অফিসার আর সোলজার পাখির মতো মারা যাবে। ম্যাডাম আমি যদি না বলি তো কে বলবে? দ্যাট ইজ দ্য মিলিটারি লিডারশিপ। ওনার কথা স্যার বলেন না কেন? পলিটিক্যাল ডোমেইনে নেই, আমার অফিসার মারা যাচ্ছে, লেট মি লঞ্চ মাই ফোর্স, এটা উনি করেন নাই। এটার জন্য ওনার বিচার। স্যার আপনাদের অফিসারদের কাছ থেকে যতটুকু শুনেছি যে এই আপনাদের সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ তিনি একজন নপুংসক না নপুংসক বলে না, সেই তুমি এটা জিজ্ঞেস করো যে জেনারেল মঈন 20 মে 1996 সালে জেনারেল নাসিম যখন অভ্যুত্থানের চেষ্টা করছিলেন, সাভারে উনি ব্রিগেড কমান্ডার ছিলেন, ওনাকে আদেশ দেওয়া হয়েছিল জয়দেবপুর যাওয়ার জন্য। উনি ওই আদেশটা নেওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মিসিং ছিলেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটা তাকে পরবর্তীতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে পেল। কিন্তু স্যার একটা জিনিস মাথায় রাখেন, সেটা দুঃখ স্যার, আপনার মতো অফিসার সেনাপ্রধান হয়নি, ব্রিগেডিয়ার র্যাঙ্কে চলে গেছে, বাট যারা হয়েছে তারা আমরা তো দেখেছি, তার জন্য আর্মির এই অবস্থা, তার জন্য জিয়াউল হাসানের মতো, তার জন্য সাইফ স্যারের মতো মিলিটারি অফিসারের বাসা থেকে স্যার 10 কোটি টাকা বেরোয় না, 15 কোটি টাকা বেরোয় স্যার। এই আর্মিতে এই দায় আমি কেন নিব স্যার? ইলিয়াস ভাই যেটা বলেছেন সেনাবাহিনী, আমি এটা মানবো না। 500 কোটি টাকা রয়েছে, আর আমাদের সাইফুল আলমের বাসা থেকে 2 কোটি টাকা বেরিয়েছে, আমরা লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। না এই দায় আমি কেন নেবো? ইলিয়াস ভাই বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী, সেনাবাহিনীতে আওয়ামী মদত পুষ্ট এবং লোভী প্রমোশন প্রত্যাশী কিছু অফিসার, এটা বলেন। এই সেনাবাহিনীর মাস 80% হচ্ছে আমাদের সোলজার, তাদের কার বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে? কার বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি। ওই সাইফ স্যার বা জিয়াউল হাসান বা জেনারেল মইনুল বা মামুন খালেদ, এদের মতো গুটি কয়েক অফিসারের দায় কেন আমাদের 80% সাধারণ সোলজাররা নিবে? দে আর অলসো পার্ট অফ ইট। তারা কেউই এরকম ধরনের কারো বাড়ি থেকে আপনি টাকা পাবেন না। তারা ক্ষমতার এই যে ক্রিয়ানক এখানে জড়িত হয় না। দে রিয়েলি লাভ দিস কান্ট্রি। তারা সেনাবাহিনীকে ভালোবাসে এবং সেনাবাহিনীর অফিসারদের মধ্যেও স্যারের মতো এবং আরো অনেকের মতো অফিসার আছে যারা নিজের প্রমোশন র্যাঙ্ক এগুলো স্যাক্রিফাইস করে সত্যের পক্ষে দাঁড়ানোর মতো অফিসার আছে। কাজে আপনি বাংলাদেশ পুরো সেনাবাহিনী বললে আমি একটু আমি সবশেষে একটি কথা বলতে যাচ্ছিলাম যে আমাদের বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের রায়ের আগে রায় ফাঁস হয়েছিল, সেটা একটি ক্রিমিনাল অফেন্স, সেই জন্য বিচার হয়েছিল।
সেজন্য আমাদের অ্যাডভোকেট এবং অনেকেই জেল খেটেছিলেন। তো তদন্ত চলছে, তদন্তের মধ্যেই আমাদের কোনো একজন রাষ্ট্রের অতি উচ্চ দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলে দিলেন সেদিন যে এই বিডিআরএ সেনাদেরকে হত্যা করেছে। একটি সাবজুডিস ম্যাটার। আমরা আশা করছি দায়িত্বশীল অবস্থানে যারা আছেন, প্রজাতন্ত্রের বড় বড় দায়িত্বে যারা আছেন, তারা অন্তত এই সাবজুডিস ম্যাটার গুলোতে, যেখানে একটি তদন্ত চলমান, সেখানে যখন আপনি একটি ডিসিশন দিয়ে দেন, কোন প্রকার তথ্য উপাত্ত ছাড়াই আপনি তদন্তের ফল প্রকাশ করে দেন, তাইলে আর তদন্ত কমিশনটি থাকে না। আমরা আশা করছি এগুলো অনেকটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। আমরা আশা করছি যে তদন্ত চলমান আছে, সে অবস্থায় তদন্তের ফলাফল কি আছে তদন্ত কমিশনই জানাবে আমাদেরকে। তার আগে আমরা এই ধরনের কোনো ঝুইফোর কথা শুনতে চাচ্ছি না। আমরা আশা করছি দায়িত্বশীল অবস্থান থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত দায়িত্বশীল আপনারা আচরণ বলবেন। করবে। জি, সব পক্ষই দায়িত্বশীল আচরণ করবে এই আশা করছি। আজকে আর আলোচনা আসলে করলে আরো অনেকক্ষণ হয়ে যাবে, যেহেতু সেহরি খাবেন আপনারা একটু পরে আবার। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা কালকের অপেক্ষায় আছি। সেনাবাহিনীকে আবারও বলবো, আমাদের পারভেজ স্যার সবচাইতে ভালো জানেন, বিশ্বাস করেন। আপনারা দুজন আর্মি অফিসার আছেন, আপনারাও হয়তো এই বিষয়গুলোর সাথে এত বেশি সম্পৃক্ত না, যেটা মানে ওদের পরিবারগুলো না, বিশ্বাস করেন, ধ্বংস হয়ে গিয়েছে একদম। ভিক্ষা করে খায়, বিডিআর এর পরিবার ভিক্ষা করে খায়। আমি নিজে চিনি, আমি মানে ইয়ের কথা বলা ঠিক না, তারপরেও একটা জিনিস বলি, দেখেন আমি মানে এদের মন মানসিকতা কিরকম, আমি খালি এইটুকু বলার জন্য কথাটা বলছি। আমি গত সপ্তাহে যে কোনো একটা মাধ্যমে জেলখানায় 30,000 টাকা পাঠিয়েছিলাম ওদের ইফতারের জন্য, যে আমি আমার জাকাতের টাকা এগুলোর বা দানের টাকা থেকে আমি একটা ওনাদেরকে দিয়েছিলাম, যে ওনারা কি খাবে না খাবে। তো ইফতারের যাতে বিডিআর এ যারা আছে, ওনারা একসাথে যারা ইফতার করেন, জেলখানার ইফতারের পাশাপাশি কিছু টাকা আরো বাড়তি থাকলো আর কি, অন্য খাবার টাবার কিনতে পারবে। এরা কি করেছে দেখেন, এরা করেছে সেগুলো দিয়ে ইফতার কেনে নাই, না কিনা আমাকে জানাইলো যে ওনারা যে ডিসিশন নিয়েছেন সেটা আমাকে আবার আরেকজনকে দিয়ে জানাইলো, ওনাদের ভেতরে 60 জনকে ওনারা করেছে, বাছাই করেছে। এই 60 জনের অবস্থা খুব খারাপ পরিবারের। ওই 60 জনের পরিবারকে ওরা 500 টাকা করে 30,000 টাকা দিয়েছে। আমার এত লজ্জা লেগেছে যে আমার যদি অনেক অঢেল টাকা হইতো, তাহলে আমি হয়তো ওদেরকে 30 লাখ টাকা দিতে পারতাম। মানে খুব খারাপ অবস্থা এদের। তো অনেক তো হইলো, দেখেন। একটা কথা বলবার ওই লোভ সংবরণ করতে পারছি না, এটা স্যাররা নিশ্চয়ই জানেন, তারপরও বলছি। সেটা হলো যে আমি দুবার 2015 সালে এবং 2020 সালে রাজনৈতিক কারণে দুবারই জেল কাটার সৌভাগ্যই বলবো, কারণ আমি জেলে না গেলে তো ওদেরকে দেখতে পেতাম না, এই জন্য সৌভাগ্য বলছি। তো আমি বিশেষ করে 2020-এ অনেক সৈনিককে দেখেছি যে তার বউ চিঠি লিখে বলেছে, আমি কি করব, আমি আর পারছি না, সমাজের অত্যাচারে, তোমার পরিবারের অসহযোগিতায় আমি আর পারছি না, আমি কি করব। মানে একটা পর্যায়ে এদের কেউ শুনতো, আমাদের জানা মতে যতজন ভেতরে ছিলেন, যারা বিবাহিত ছিলেন, একজনেরও বউ নাই। এবং এভাবে চিঠি লিখে পারমিশন নিয়ে এরপরে ডিভোর্স দিয়ে তারা চলে গেছেন। মানে দুনিয়াতে এই বিডিআর এর সদস্যরা যারা আছেন জেলখানায়, আমরা যেভাবে দেখেছি, জীবন্ত লাশ হিসেবে আছেন। এদের কোনো পিসি অ্যাকাউন্ট নাই। পিসি অ্যাকাউন্ট বলতে যে অ্যাকাউন্টে বাহির থেকে টাকা পাঠিয়ে ওনারা কিছু কিনে খেতে পারেন। কারণ এদেরকে কেউ দেবে, এ দেওয়ার মতো বাহিরে আর কেউ নাই। কতদিন, কত সময়, কত টাকা দেবে? কারণ বাহিরে যারা আছে এরাই তো এই ফ্যামিলিতে তো কেউ নেই। ওই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, ও টাকা দিয়ে চলতো। ও ভেতরে যাওয়ার পরে এখন ফ্যামিলি তো ধ্বংস হয়ে গেছে, ওর বউ বন্ধু চলে গেছে, বাচ্চারা চলে গেছে। মানে এই নির্মমতার শেষ নাই। ভেতরে ওদের কাছে দেখলে মানে কতগুলো, আমি বললাম না যে এই ইয়েকে লাস্টকে গোসল করানো শেখানো, আমি সেটা ওখানে গিয়ে শিখলাম যে একজন বিডিআর সদস্য মারা গেছেন, তাকে দাফন কাফনের জন্য কাফনের কাপড় কেনা, কোনো ব্যবস্থা, মানে কি যে নির্মম অবস্থা ওদের, এগুলো বলে শেষ করা যাবে না প্রতিটি মানুষের। অনেকেই হয়তো মনে করেন যে আমি কেন বিডিআর এর এগুলো নিয়ে এত কথাবার্তা বলি। আমি আসলে এখান থেকে বের হতে পারছি না। আমি যদি বের হইতে পারতাম, আমি নিজেও ভালো থাকতাম, আমি অনেক আমার স্বার্থগত দিক থেকে অনেক ভালো হইতো, কিন্তু পারছি না। কারণ এই পরিবারগুলোর সাথে মেশার পরে আমি ওদের যা দেখলাম, এদের উপরে এই যেটা আমি একটু আগে বললাম, যে এই পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এই বিচার আর কোনোদিন হয় নাই। এবং এই সরকার আসার পরেও একটু যা শুনেন, যারা এই ডিসিশন গুলো নেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার এই আজকের অনুষ্ঠান থেকে বললাম, যে একটু যে ওই পরিবারগুলোর কথা শুনেন যে কেমন আছে তারা। যদি কেউ
খুন করে থাকে সব শেষ। এটাও বলে নেই যে খুন করে থাকলে, কেউ যদি ধর্ষণ করে থাকে, লুটপাট করে থাকে, কেউ পরিকল্পনার সাথে যদি জড়িত থাকে, তাদের সবাইরে আপনি যেমনে মনে চায় তেমনে মারেন। কিন্তু আল্লাহর ওয়াস্তে যারা নির্দোষ এদেরকে খুব দ্রুত ছাড়ার ব্যবস্থা করেন। এই নির্দোষ মানুষগুলো জেলখানায় থেকে থেকে এখনো পচে মরবে, এটা আসলে আর দেখা সম্ভব না। আমরা হয়তো 5 তারিখ যদি না ঘটতো এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনাও করতাম না, জানতাম যে হাসিনা যা করার সেটাই করবে। কিন্তু 5 তারিখের কারণে সুযোগ সৃষ্টি হয়েছে, যেই কারণে এটা নিয়ে কথা বলছে। তবে এরা এখনো কেন জেলে থাকবে? আলেমরা এখন পর্যন্ত কেন জেলে থাকবে? বিএনপি ছাত্র দলের মানে এখনো পর্যন্ত জেলখানায় বিএনপির লোক ইয়ে করা। সবচাইতে বেশি অ্যাক্টিং হচ্ছে এই যে আপনার জামাতের লোকজন অ্যাক্টিভ, তারা হচ্ছে তাদের লোকজনের তারা সারানোর ব্যাপারে খুব তৎপরতা দেখায়। কিন্তু এর বাইরে বিএনপি বলেন, তারপরে সাধারণ মানুষ যারা কিনা বিভিন্ন সময় লেখালেখি করে জেলখানায় গিয়েছে, তাদের অনেকে এখনো পর্যন্ত জেলখানায় আছে। এটা খুব খারাপ লাগে যে এই সরকারের যাদের উপর দিয়ে, যাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় আসলো, তারা তাদেরকে জেলখানায়। এবং আলেমদের সবচেয়ে বাজে জিনিস যেটা, কিছু আলেম আছে যারা এখনো কাজ করছেন, কিন্তু অন্যান্য বেশিরভাগ আলেমরা জেলখানায় ছিলেন, বের হয়ে তারা তাদের কথা আর মনে রাখেন নাই। এটা খুব দুঃখজনক। যাই হোক, আশা করি কালকে একটা এই জাতি একটা সুসংবাদ শুনবে, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমার সাথে আজকে যারা সময় দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমরা কালকে ঘটনার পরে হয়তো পরশুদিন বা তার পরের দিন আমরা আরেকটা প্রোগ্রাম করব এবং সেখানে সরকারের এবং সেনাবাহিনীর সুনাম করেই আমরা কথা বলতে চাই, সেটা বলার সুযোগ তারা সৃষ্টি করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।